হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 এর লেকচার 5 এ। আশা করি সবাই অনেক ভালো আছো। সবাই আশা করতেছি আমি প্রথম 4টা লেকচার সবাই দেখে আসছো। আজকে এটা হচ্ছে আমাদের 5 নম্বর লেকচার। তাহলে চলো আমরা শুরু করার চেষ্টা করি। আজকে আমরা যেটা করব, আমাদের 7 এর যে ম্যাথগুলো বাকি আছে সেগুলো আমরা সলভ করে ফেলবো এবং আমরা কিছু অ্যাডভান্স ম্যাথ করার চেষ্টা করব। কেমন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আজকে লেকচার নাম্বার 5। তাহলে চলো আমরা শুরু করি, আসো। ওকে, প্রথম একটা ইজি ম্যাথ এখানে বলছে কট অফ 11 পাই ডিভাইডেড বাই 6, এটার মান নির্ণয় করে। এগুলো তোমরা জানো, আমি জাস্ট একটা দেখাই দিই যে পাই এবার রেডিয়ান থাকলে কীভাবে করবা। তুমি জাস্ট সিম্পলি এটাকে ডিগ্রিতে নিয়ে যাবা, তারপরে সলভ করে ফেলতে পারবা। যেমন কট অফ এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 11 পাই, এখানে দেওয়া আছে 11 পাই ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 6, ডিভাইডেড বাই হচ্ছে তোমার কাছে এখানে 6 দেওয়া, ডিভাইডেড বাই তোমার কাছে এখানে 6 দেওয়া আছে। সো এটাকে তুমি কি করতে পারো, যে আমরা জানি পাই মানে কিন্তু 180 ডিগ্রি হয়ে থাকে। তাহলে 11 গুণন 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত করে দিব, এখানে 6 করে দিব, ডিভাইডেড বাই এখানে হচ্ছে 6। ওকে, তাহলে দেখো এখান থেকে কত আসবে আমাদের। এটা যদি আমরা করি 11 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6, তাহলে এটা আসছে 330 ডিগ্রি। তাহলে এটা চলে আসছে এখানে কট অফ 330 ডিগ্রি। আর আমরা সবাই জানি কট 330 ডিগ্রি কী লেখা যায়, যে কট অফ আমরা লিখতে পারি চাইলে কিন্তু 270 ডিগ্রি, মানে 3 গুণন 90 ডিগ্রি, 3 গুণন 90 ডিগ্রি 270 ডিগ্রি প্লাস হচ্ছে 60 ডিগ্রি, এভাবে কিন্তু লেখা যায়, তাই না? তো দেখো 330 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। 270 ডিগ্রিকে আমরা লিখতে পারি 3 গুণন 90 ডিগ্রি, তাহলে 3 গুণন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এখন এটা কোথায় আছে, এটা আছে ফোর্থ কোয়াড্রেন্টে। এখন ফোর্থ কোয়াড্রেন্টে কট কী হয়, পজিটিভ নাকি নেগেটিভ হয়? কট হয়ে থাকে তোমার নেগেটিভ, তাহলে এটা হবে কি, এখানে নেগেটিভ আসবে। আর 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আছে, তাহলে এটা tan হয়ে যাবে। আর এখানে থাকবে 60 ডিগ্রি, তাহলে আর tan 60 ডিগ্রির মান আমরা সবাই জানি √3। তাহলে এটার আনসার কত, এখানে -√3 আসছে, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, আশা করি আমরা সবাই এখানে বুঝতে পারছি এটা। তাহলে চলো এই টাইপের ম্যাথগুলো আমরা বাড়ির কাজ দিয়ে দিব। যেমন এটা একটা আছে, এটা তোমরা তাহলে বাসায় করে ফেলবা, এটা তোমাদের কাছে বাড়ির কাজ থাকবে এখানে HW। ঠিক আছে, ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে এটাও পারবা কিনা দেখো তো, যেহেতু কুয়েটে আসছে তাই করে দিব আমি এখানে। সেক অফ -1500 ডিগ্রি, তার মান কত? তাহলে সলিউশন করি, আসো। আমরা অ্যাট ফার্স্ট কী করতে পারি বলো তো, একটা জিনিস আমরা লিখতে পারি এরকম, সেক অফ -1500 ডিগ্রি, ব্র্যাকেটের মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। আমরা সবাই জানি সেক অফ -θ মানে কত হয়ে থাকে, সেক থিটা হয়ে থাকে। তাহলে সেক অফ -1500 ডিগ্রি মানে কিন্তু সেক 1500 ডিগ্রি হয়ে থাকবে। তাহলে এটা কিন্তু হবে কত, সেক অফ 1500 ডিগ্রি হবে। এখন অ্যাট ফার্স্ট আমরা এটাকে আগে 90 দিয়ে ভাগ করব, তাহলে দেখি কী আসে। আসো, তা আমরা যদি 1500কে যদি 90 দিয়ে ভাগ করি, তাহলে আমার কাছে আসবে এখানে 16.667। তার মানে আমরা এখানে এরকম লিখতে পারবো 16 গুণন 90 ডিগ্রি, তারপর দেখি কত শর্টেজ থাকে। তাহলে 16কে আমি 90 দিয়ে গুণ করি, 1440 থাকে। আর এখানে তাহলে 60 ডিগ্রি যোগ করতে হবে, এখানে যত যোগ করতে হবে 60 ডিগ্রি। একটা জিনিস দেখো, এটাকে চাইলে আমি কি লিখতে পারতাম, 8 গুণন 180 ডিগ্রি, তার মানে 8 পাই লিখতে পারতাম। তাহলে পায়ের সাথে জোড় সংখ্যা আছে, তাহলে কিন্তু এটা প্রথম লাইন নির্দেশ করতেছে। তাহলে এটা নির্দেশ করতেছে প্রথম লাইন, আর প্লাস মানে এন্টি ক্লকওয়াইজ আরও 60 ডিগ্রি, তার মানে এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এটা প্রথম চতুর্ভাগ নির্দেশ করতেছে। এখন 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা থাকলে কোনো রূপান্তর হয় না, আর এটা প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাহলে সেকটা সেকই থাকবে, সেক 60 ডিগ্রি হবে। এখন cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 হাফ হয়ে থাকে, আর হাফকে যদি উল্টাই করে দাও তাহলে 2 থাকবে এখানে, তাহলে 2 হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, তাহলে এখানে আনসার কত, এখানে আনসার হচ্ছে 2। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আমি একটু চেক করে দেখি, আসো, যে কজ অফ 1500 ডিগ্রি, এটাকে জাস্ট ইনভার্স করে দিলে 2ই আসে। ওকে, গুড, চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে সাইন অফ 210 ডিগ্রি প্লাস কট অফ এত ডিগ্রি, এটার মান কত? আমি জানি এগুলো তোমরা পারবা, তবে এগুলো কি যেহেতু রিটার্নে আসছে তাই ডাইরেক্ট ক্যালকুলেটারে ভ্যালু বসায় আনসার করিও না, একটু ভেঙে এই ক্যালকুলেশন করে দেখাইও, কেমন? আচ্ছা, আমি জানি যদিও তোমরা পারবা, বাট এটা বুটেক্সে আসছে বলে অঙ্কটা আমি করে দিচ্ছি। যেমন দেখো সলিউশন যদি করি, এখানে আসো সলিউশন, তাহলে কি আসবে, সাইন অফ 210 ডিগ্রি, 210 ডিগ্রিকে আমি লিখতে পারি কত, 180 ডিগ্রি, তার মানে 2 গুণন 90 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, তাই না ভাই? আর প্লাস এখানে আছে কট অফ 225 ডিগ্রি, তার মানে 2 গুণন 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি প্লাস হচ্ছে তোমার কাছে এখানে 45 ডিগ্রি হয়। তাহলে দেখো এগুলো কিন্তু থার্ড কোয়াড্রেন্টের সবগুলা, তো থার্ড কোয়াড্রেন্টের সাইন তো নেগেটিভ হবে, আর 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা, তাহলে রূপান্তর হবে না, সাইনটা সাইনই থাকবে, তাহলে এখানে থাকবে 30 ডিগ্রি। তারপর দেখো থার্ড কোয়াড্রেন্টে কট তো পজিটিভ হয়ে থাকে, তাহলে কটই থাকবে, আর রূপান্তর হবে না যেহেতু জোড় সংখ্যা আছে, তাহলে এখানে হবে কট অফ 45 ডিগ্রি।
তাহলে দেখো এখানে কত হবে, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে যে হাফ, বাটের আগে একটা মাইনাস আছে, আর কট 45 ডিগ্রি মান হচ্ছে 1 হয়ে থাকে। তাহলে এখানে দেখো আসবে কত, হাফ আসবে শুধুমাত্র। তাহলে হাফ হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন, আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি, কারো এখানে কোনো সমস্যা নেই। তাহলে আমরা নেক্সটে চলে যাবো। আসো আমরা নেক্সট, এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার, এটা মান নির্ণয় করো, মান নির্ণয় করে ফেলছি। ওকে, চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো এই অঙ্কটা একটু খেয়াল করো, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা গত ক্লাসেও করে আসছি, আর এখানে কিন্তু একটা ব্যাপার স্যাপার ছিল, এই যে এন জোর হইলে কি হবে, এন বিজোড় হইলে কি হবে, এই ধরনের একটা ব্যাপার স্যাপার ছিল। চলো অঙ্কটা করাই দিই। আমার এখানে বলতেছে যে এন যে কোনো পূর্ণ সংখ্যা হইলে সেটা জোরও হইতে পারে বিজোড়ও হইতে পারে, সাইন এটার মান কত সেটা তুমি নির্ণয় করো। তো অ্যাট ফার্স্ট আমরা এনটা জোর সংখ্যা ধরে আগাবো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা সলিউশন যখন এখানে করবো, যে আমরা যদি লিখবো এখানে এন ইকুয়াল টু 2m, অর্থাৎ জোড় সংখ্যা হলে, অর্থাৎ কি হলে, জোড় সংখ্যা হলে। জোড় সংখ্যা হলে কি হয় আমরা চলো দেখার চেষ্টা করি। আর এমও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, বুঝতে পারছো, এখানে পাশে লিখে দিতে পারো, যেহেতু এনটা পূর্ণ সংখ্যা তাহলে এমও তোমার পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দিয়ে লিখি, জেড দিয়ে লিখি, এভাবে লিখতে পারো, অথবা এভাবেও লিখে দিতে পারো, এম একটি পূর্ণ সংখ্যা। এম বিলংস টু জেড না লিখে এভাবেও লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই। এম একটি পূর্ণ সংখ্যা, বুঝতে পারছো, লিখে দিচ্ছি এভাবে। ওকে, তাহলে এবার দেখো তো, আমরা যদি আমাকে বের করতে বলছি কি সাইন অফ, আমার এখানে বের করতে বলছে এন পাই প্লাস -1 পাওয়ার হচ্ছে এন, তারপর এখানে দেওয়া আছে পাই ভাগের 4 দেওয়া। তাহলে আমার এখানে দেওয়া কত, পাই ভাগের 4 দেওয়া আছে, এখানে আমাকে দেওয়া পাই ভাগের 4। এইবার জাস্ট সিম্পলি আমি এন এর জায়গায় তাহলে কত বসাই দিব, 2mটা বসাই দিব, তাহলেই কিন্তু আমার এখানে কাজ হয়ে যাবে। তাহলে যদি আমি বসাই দিয়ে আসো, সাইন অফ এন এর জায়গায় যদি 2m বসাই, তাহলে 2m ইন্টু পাই প্লাস এখানে দেখো -1, এন এর জায়গায় জাস্ট আমি 2mটা বসাই দিলাম, তারপর এখানে আছে কিন্তু পাই ভাগের 4 থাকবে। এইবার তুমি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই ভ্যালুটা কিন্তু পজিটিভ ভ্যালু আসবে। তাহলে আগে পজিটিভ ভ্যালুটা সব লিখে ফেলে আসো। তাহলে এখানে আসছে কত, সাইন অফ, তাহলে এখানে আসছে তোমার 2m পাই, এটা পজিটিভ ভ্যালু আসবে, এখানে আসবে পাই ভাগের 4 আসবে। গুড। এবার একটা জিনিস আমাকে একটু করে বলো তো, এখানে তুমি খেয়াল করে দেখো, এম এর ভ্যালু তুমি যাই বসাও সেটা বসাইতে, মানে এখানে তোমার যেটা হইতে পারে, আমরা যদি এম এর ভ্যালুটা যদি জোর মানে 1 যদি, এটা কিন্তু সবসময় জোড় সংখ্যা আসবে, তাই না? 2mটা সবসময় কি আসবে, এখানে 2m যেটা আছে, 2mটা সবসময় এখানে আমার কিন্তু জোড় সংখ্যা। তাহলে পায়ের সাথে সবসময় জোড় সংখ্যা থাকতেছে, পায়ের সাথে সবসময় কি থাকতেছে, জোড় সংখ্যা থাকতেছে। তো পায়ের সাথে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা কত নাম্বার লাইন নির্দেশ করে, 1 নাম্বার লাইন। এখানে প্লাস আছে, আর তার মানে অ্যান্টি ক্লক ওয়াইজ, আর এখানে π/4, তার মানে এটা প্রথম চতুর্ভাগে যাবে। তাহলে এই যে ভ্যালুটা এম এর যে কোনো ভ্যালুর জন্য, এই ভ্যালুটা কোথায় যাবে, এম এর যে কোনো ভ্যালুর জন্য এই ভ্যালুটা যাবে প্রথম চতুর্ভাগে। তাহলে এখানে আলটিমেটলি আনসার হবে সাইন অফ π/4। তাহলে এটা আনসার চলে আসবে কত, 1/√2। এখানে কিন্তু আর প্লাস মাইনাসের কোনো ব্যাপার স্যাপার আসতেছে না, বুঝতে পারছো, যেটা আগের অঙ্কে আমাদের আসছিল। ওকে, এবার আমরা দেখবো এম যদি আমাদের এন যদি আমাদের বিজোড় সংখ্যা হয়, তাহলে এখানে আমরা কত পেয়ে গেছি, যে এন এর আমাদের এখানে যদি এনটা যদি কি হয়, জোড় সংখ্যা হয়, তাহলে আমরা পেয়ে গেছি তার ভ্যালু কত হয়ে থাকে, 1/√2 হয়ে থাকে। এবার দেখে আসো আমরা এখানে এন যদি কত হয়ে থাকে, বিজোড় সংখ্যা, তার মানে এন ইকুয়াল যদি 2m + 1, তাহলে এটা যদি কি হয়ে থাকে, বিজোড় সংখ্যা হলে, এন ইকুয়াল যদি কি হয়ে থাকে, বিজোড় সংখ্যা হলে, বিজোড় সংখ্যা হলে চলো কি হয় সেটা আমরা চেক করার চেষ্টা করে দেখে আসো। তাহলে আমরা এই ভ্যালুটা বের করবো, তাহলে আমাকে ভ্যালু বের করতে হবে সাইন অফ, তারপর হচ্ছে তোমার কাছে কত, এখানে একটা কাজ করে আমরা নেক্সট পৃষ্ঠায় করে আসি, এটাকে এত ক্যালকুলেশন এখানে হিজিবিজি না করে নেক্সট পৃষ্ঠায় করে দিয়ে আসো। তাহলে আমরা যদি লিখি এন ইজ ইকুয়াল টু কত, 2m + 1, তার মানে কি সংখ্যা হলে, বিজোড় সংখ্যা হলে, বিজোড় সংখ্যা হলে। ওকে, চলো দেখার চেষ্টা করি কি হয় এখানে। বিজোড় সংখ্যা হলে কি হবে দেখো, এখানে কি আছে, সাইন অফ, তারপর এখানে কি আসবে, এন, এখানে কত, n পাই প্লাস -1 পাওয়ার হচ্ছে n, আর এখানে কত, π/4, এখানে হচ্ছে তোমার π/4 আছে, এই জায়গাতে আছে π/4। ওকে ওকে, তাহলে আসো দেখি, তাহলে এখানে কত আসবে দেখো, আমরা n এর জায়গায় জাস্ট তাহলে কত বসাবো, 2m + 1, আর এখানে পাই আছে, প্লাস -1 পাওয়ার হচ্ছে n এর জায়গায় 2m + 1 বসাবো, আর এখানে আসবে কত, π/4 আসবে, এখানে আসবে কত, π/4 আসবে, এটা আসবে π/4।
ওকে গুড। তাহলে দেখি এখানে কত আসে আমাদের কাছে। এখানে দেখো, এখানে আসবে সাইন অফ, এটা যদি গুণ করি তাহলে এখানে পাবো 2m পাই প্লাস এখানে পাবো পাই, এটা অলওয়েজ মাইনাস হবে, এখানে আছে পাই ভাগের 4 আছে। তাহলে দেখো এখানে আসবে কি সাইন অফ 2m পাই প্লাস এটা হয়ে যাবে কত, এখানে 4 থাকবে লসাগু, 3 পাই হয়ে যাবে। তাহলে আমাকে একটু করে বলো তো, এই যে অ্যাঙ্গেলটা 2m পাই এটা নির্দেশ করতেছে প্রথম লাইন। দেখো আমি তোমাকে দেখাই, এখানে যেটা আছে আমাদের কাছে এই যে এরকম ধরো ছিল, কেমন এরকম ধরো ছিল, ধরো আমাদের এরকম ছিল। ওকে, তাহলে আমাদের এই যে এই লাইনটা এটা নির্দেশ করতেছে কত, 2m পাই। এই যে প্রথম লাইন যেটা আছে এটা কি নির্দেশ করতেছে, 2m পাই নির্দেশ করতেছে। বাট 3π/4 এইটা কত ডিগ্রি, 120 ডিগ্রি হয়ে থাকে, বোধ হয় 120 ডিগ্রি। আমি একটু চেক করে দেখি, 3 × 180 ডিগ্রি বাই 4, হ্যাঁ 135 ডিগ্রি হয়ে থাকে। তাহলে 2m পাই এটা নির্দেশ করতেছে প্রথম লাইনটা, প্লাস তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ আর হচ্ছে 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি যদি রোটেশন করো অ্যান্টি ক্লকওয়াইজভাবে, তাহলে তুমি এখানে পৌঁছাবা, সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছাবা। কোন কোয়াড্রেন্টে পৌঁছাবা, সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছাবা। যদি তুমি কত ডিগ্রি যাও, 135 ডিগ্রি যাও। আর সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি হয়ে থাকে, পজিটিভ হয়ে থাকে, তার মানে এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন এবার তো পজিটিভ হয়ে থাকে, সাইন অফ 3π/4ই থাকবে। আর সাইন 135 ডিগ্রির মান কত হয়ে থাকে দেখো, সাইন 135 ডিগ্রি এটার মান হয়ে থাকে 1/√2, 1/√2। ঠিক আছে, 1/√2 আসছে। তার মানে যে জিনিসটা আমরা পাইলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি যদি n এর মানটা জোর ধরো তাও 1/√2 আসতেছে, n এর মানটা যদি বিজোড় ধরো তাও 1/√2 আসতেছে। তাহলে আমরা বলতে পারি n এর যে কোনো পূর্ণ সংখ্যার জন্য ওইটার মান 1/√2 হবে, সেটা হোক জোর হোক বিজোড়, কেমন। বাট সবসময় কিন্তু এরকম হয় না। তাহলে আমরা লিখবো যে কোনো পূর্ণ সংখ্যার জন্য, তাহলে এখানে লিখে দিব যে কোনো পূর্ণ সংখ্যার জন্য তোমার কি এই যে সাইন অফ n পাই প্লাস -1n π/4 এর মান যেটা আছে সেটা কত হবে, 1/√2 হবে। এর মানটা কত হবে, 1/√2 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো সেম অঙ্ক কিন্তু কজের, এটা একদম হুবহু সেম টু সেমের অঙ্ক, তাও জাস্ট একটু চেঞ্জ করা, তাই আমি অঙ্কটা করে দিব। আচ্ছা চলো আমি অঙ্কটা করে দিই। n যে কোনো পূর্ণ সংখ্যা হলে এখানে এটার মান নির্ণয় করে, একবার nটা আমরা জোড় সংখ্যা ধরবো, একবার nটা আমরা বিজোড় সংখ্যা ধরবো। ওকে, চলো ধরার চেষ্টা করি। আসো তাহলে সলিউশন। তাহলে এখানে আমরা লিখবো n = 2m, তাহলে জোড় সংখ্যা হলে, আর পাশে লিখতেছি না জোড় সংখ্যা হলে, এগুলা তুমি বুঝতেছো। তাহলে এখানে কজ অফ, এখানে আছে কত, 2n + 1 পাই, তারপর হচ্ছে প্লাস π/3। যারা পারবা তারা অঙ্কটা আমার থেকে দেখে করিও না, তারা ভিডিও পজ করে অঙ্কটা একবার করবা, তারপর আমার সাথে আনসার মিলাও, কেমন। আচ্ছা, কারণ আমি তোমাকে একটা এই টাইপের অঙ্ক করাই দিছি, পরে বাদ বাকিটা তোমার প্র্যাকটিস। এখন তাহলে এটা কেন করাচ্ছেন আপনি, অনেকেই আছে একটু দুর্বল, যারা একদম করে না দিলে পারো না, তাদের জন্য করাই দেওয়া, কেমন। বাট তুমি আগে চেষ্টা করবে নিজে নিজে অঙ্কটা করার। এখন n এর জায়গায় যদি আমি 2m বসাই দিই, তাহলে কজ অফ, এখানে যদি n এর জায়গায় আমি 2m বসাই, তাহলে এখানে কিন্তু 4m হয়ে যাবে। এটা হয়ে যাবে কত, 4m + 1 × পাই, তাই না। n এর জায়গায় জাস্ট কি বসাইছি, n এর জায়গায় জাস্ট 2m, তাহলে 2m × 2 মানে 4m, 4m + 1 প্লাস কিন্তু এখানে কত হয়ে গেছে, এটা π/3 হয়ে গেছে। এবার একটা জিনিস আমাকে বলো একটু করে, যে আমাদের যে 4m + 1 আছে এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। এখানে কিন্তু যদি π/2 থাকতো, এখানে যদি π/2 থাকতো তাহলে আমি বলতাম এটা সেকেন্ড লাইন, কথাটা বুঝিও। এখানে কিন্তু π/2 নাই, এখানে পাই আছে। তাহলে আমাকে দেখতে হবে পায়ের সাথে কি জোড় আছে নাকি বিজোড় আছে। পায়ের সাথে জোড় থাকলে সেটা ফার্স্ট লাইন, পায়ের সাথে বিজোড় থাকলে সেটা থার্ড লাইন। এখন আমরা দেখতেছি এটা হচ্ছে পাই আর এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। দেখো এখানে যে 4m + 1 আছে, আমার কাছে যেখানে 4m + 1 আছে, অবভিয়াসলি এটা একটা কী সংখ্যা হবে, এটা একটা বিজোড় সংখ্যা হবে। বুঝতেছো তোমরা, এটা কিন্তু একটা বিজোড় সংখ্যা হবে। কথাটা বুঝো, যদি π/2 থাকতো, পায়ের পরিবর্তে যদি π/2 থাকতো তাহলে আমরা কি বিবেচনা করতাম, তাহলে আমরা বিবেচনা করতাম যে সেটা হয় সেকেন্ড লাইন হবে। কিন্তু এখানে π/2 নাই, অনেকে এটা ভুল করো, তো এটা খেয়াল রাখবা। এটা পাই আছে আর পায়ের সাথে এই দেখো এখানে এটা হচ্ছে পাই,
আর পায়ের সাথে এখানে কি আছে, বিজোড় সংখ্যা আছে। বিজোড় সংখ্যা থাকলে সেটা কোন লাইন নির্দেশ করে, পায়ের সাথে থার্ড লাইন নির্দেশ করে। থার্ড লাইনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তাহলে π/3 আছে। তাহলে এটা কি কোন কোন কোয়াড্রেন্ট হবে, এটা হবে থার্ড কোয়াড্রেন্ট। কেমনে দেখো, এই যে আমার এখানে খেয়াল করে দেখো, এই যে আমার দেখো এই জায়গায়, এগুলো খুব মজার, এই জন্যই তোমাকে ওটা খুব মানে আমি ভালো করে শেখানোর চেষ্টা করছি। যেমন এই যে এটা নির্দেশ করতেছে কোনটা, এই যে 4m + 1 × π, তারপরে প্লাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আরও π/3 গেছো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে আরও এখানে 60 ডিগ্রি গেছো। তাহলে তুমি কোন কোয়াড্রেন্টে আসো, তুমি এখানে আসো থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কসটা কি হয়, পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়, কস নেগেটিভ হয়ে থাকে। তাহলে কস হয়ে থাকে কি, নেগেটিভ হয়ে থাকে। তাহলে এখানে আনসার আসবে কসটা নেগেটিভ হয়ে থাকে। আর এখানে কি কোনো এই তোমার হবে, এই রূপান্তর হবে, রূপান্তরের প্রশ্ন আসবে না। যদি π/2 থাকতো তাহলে রূপান্তর হইতো, π/2 এখানে নাই, এখানে পাই আছে, তাহলে রূপান্তর হবে না, কসটা কসই থাকবে, বাট নেগেটিভ হবে আগে একটা, কারণ যেহেতু থার্ড কোয়াড্রেন্টে। আর এখানে হবে π/3 হবে। তাহলে কত আসবে, নেগেটিভ। কস 60 ডিগ্রি ভ্যালু হয়ে থাকে 1/2, তাহলে এখানে আনসার আসবে -1/2 আসবে। তাহলে n যদি জোড় সংখ্যা হয়, তাহলে খেয়াল করো আমার n যদি জোড় সংখ্যা হয়ে থাকে তাহলে এটার মান কিন্তু আসছে -1/2। এবার আমরা দেখবো n যদি বিজোড় সংখ্যা হয়ে থাকে, n যদি কত হয়ে থাকে, বিজোড় সংখ্যা, অর্থাৎ 2m + 1 হয়ে থাকে, সেই ক্ষেত্রে এটার ভ্যালু কত আসে, অর্থাৎ কজ অফ এই যে 2n + 1 ইন্টু এখানে পাই আছে প্লাস π/, এখানে 3 আছে, এটার ভ্যালু কত হয় চলো দেখার চেষ্টা করি। তাহলে জাস্ট n এর জায়গায় আমি এখন 2m + 1 কে বসাবো, তাহলে কত আসবে একটু বলো তো আমাকে। এখানে কজ আসবে তোমার, দেখো n এর জায়গায় যদি তুমি এখানে 2m + 1 বসাও, তাহলে 2m এর সাথে প্রথমে আগে 2 এর গুণ হবে, তাহলে এটা হবে 4m, পরে প্লাস এই 1 এর সাথে, তাহলে তোমার কি হবে, সরি এখানে n এর সাথে তখন তোমার আবার এখানে 1 এর গুণ হবে, তাহলে কত হবে, এখানে 2 হয়ে যাবে এটা। তারপর এখানে থাকবে পাই প্লাস এখানে থাকবে π/3 থাকবে। দেখো এটা বুঝছো কিনা, আরেকবার বুঝাই বলি আমি। এখানে 4m + 2 কেমনে আসছে আমি বুঝাই বলি। তুমি যদি এখানে n এর, আচ্ছা এখানে আমার ভুল হয়েছে মনে ক্যালকুলেশন, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা চলো ভেঙে করাই আসো, তাহলে অনেকের কনফিউশন থাকতে পারে। ভেঙে করাই, কেমন ভেঙে করাই, সমস্যা নেই। এটাকে তাহলে থার্ড ব্র্যাকেট দিই, ওকে। দেখো আমরা কি করবো, জাস্ট n এর জায়গায় 2m + 1 কে বসাবো। তাহলে ফার্স্টে কি আছে, এখানে ফার্স্টে এই জায়গায় আছে 2n, তাহলে n এর জায়গায় 2m + 1 কে বসাইলাম। কি করলাম, এখানে এই 2n ছিল না, 2n এর এখানে n এর জায়গায় জাস্ট 2m + 1 কে বসাইছি, আর এখানে +1 আছে একটা, এই যে 2n + 1, তারপরে সবার শেষে পাই আছে একটা, আর সাথে একটা π/3 আছে একটা। দেখো এবার বুঝছো কিনা কি করছি, এই যে 2n + 1 ছিল না, n এর জায়গায় 2m + 1 বসাইছি, আর এটা বাইরে +1 ছিল, এখানে +1 ছিল, ইন্টু পাই ছিল, ইন্টু π/3 করে দিয়েছি, আর কিচ্ছু না। তাহলে এখন দেখো এখানে কত আসবে, কজ অফ, এখানে যদি আমি থার্ড ব্র্যাকেটটা রাখি, এবার দেখো তাহলে এখানে আসবে কত, 4m + 1, তাহলে এটা আসবে কত, 4m + 2 আসবে, 4m + 2, আর বাইরে একটা +1 আছে, আর এখানে পাই আসছে, আর এখানে আছে π/3 আছে, শেষ। দেখো বুঝছো কিনা, তাহলে কি করছি এখানে, আচ্ছা এটাকে তাহলে একটা কাজ করি, 4m + 1 পাই দিয়ে দিবে, হ্যাঁ দেখো কি করছি এখানে, জাস্ট এটাকে গুণ করলাম, তাহলে 4m + 2 ছিল +1 ইন্টু পাই প্লাস π/3। তাহলে এবার দেখো এখানে আসতেছে কত, তাহলে এখানে আসছে কজ অফ, এখানে এসে গেছে তাহলে আমার কাছে এই যে 4m + 3 কত আসছে, এটা 4m + 3 ইন্টু পাই প্লাস এখানে আসছে π/3 আসছে। এইবার তাহলে তুমি দেখো এখানে আছে কি, এই জায়গায় আছে পাই, এই জায়গায় কিন্তু π/2 নাই, π/2 ইন্টু 4m + 3 থাকলে আমরা বুঝতাম এটা ফোর্থ লাইন, বাট এখানে পাই আছে, তাহলে পাই এর সাথে এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, 4m + 3 অবশ্যই বিজোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু থার্ড লাইন নির্দেশ করতেছে, তাই না, থার্ড লাইনের সাথে π/3 করতেছে, তাহলে এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে। তাহলে এটার মানে কত আসবে, এটার মানও কিন্তু আসবে, এটার মানে কত আসবে তোমার বলো তো, এখানে এটার মান আসবে কজ অফ, ওই যে মাইনাস কজ অফ π/3 আসবে। একটা সেকেন্ড, হ্যাঁ ওকে গুড। তাহলে দেখো আমি যেমনটা বলতেছিলাম, এখানে এটা কিন্তু পাই, আর এখানে তাহলে আমরা লিখতে পারি এটা, এই যে আমার কাছে 4m + 3 যেটা আছে, 4m + 3 এটাও কিন্তু তোমার বিজোড় সংখ্যায় নির্দেশ করতেছে, ওকে, এটাও কিন্তু কি নির্দেশ করতেছে, বিজোড় সংখ্যায় নির্দেশ করতেছে 4m + 3টা। তাহলে 4m + 3 যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে পায়ের সাথে যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এটা কিন্তু কোন লাইন নির্দেশ করবে, এই যে থার্ড লাইনটা,
প্লাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে π/3, তার মানে তুমি কিন্তু থার্ড কোয়াড্রেন্টে আসো। কেমন? তাহলে এখানে কি আসবে দেখো, থার্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ হয়, আর এখানে তাহলে এটা কসই থাকবে, যেহেতু π/2 নাই। π/2 থাকলে না রূপান্তরের প্রশ্ন আসবে, তাহলে এটার ভ্যালু কত আসবে, -1/2ই আসবে। তাহলে আমরা এখানে বলতে পারবো দেখো n এর মানটা জোড় হোক আর বিজোড় হোক, সবসময় এটার ভ্যালু কত আসবে, n এর যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এর ভ্যালু আসবে -1/2 আসবে। ঠিক আছে, -1/2 আসবে। তাহলে আমরা এখানে লিখবো যে n এর যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এর মান আমার -1/2। তাহলে এখানে লিখে দিয়ে আসো, n এর যে কোনো পূর্ণ সংখ্যার জন্য, n এর যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এই যে cos অফ কত এখানে 2n + 1 পাই, 2n + 1 × পাই প্লাস π/3 এর মান -1/2, এর মান -1/2 শেষ। এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ওকে, আশা করি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো, নেক্সট অঙ্কে বলছে tan 18 ডিগ্রি, cos 102 ডিগ্রি, tan 162 ডিগ্রি, tan cos 438 ডিগ্রি, এটার মান নির্ণয় করো। দেখো এটার মান তো বের করা খুবই সোজা। কেমনে? কারণ তুমি যেটা করতে পারো এখানে, সেটা কি বলো তো, এখানে তুমি জাস্ট ক্যালকুলেটারে ফার্স্ট অফ অল ক্যালকুলেটার দিয়ে তুমি এদের ভ্যালুগুলো এখানে বের করে ফেলতে পারো ক্যালকুলেটার দিয়ে। বাট ক্যালকুলেটার দিয়ে যেহেতু এখানে একটা বোর্ডে আসছে, তাই এটা রিটার্নের ম্যাথ, তুমি ক্যালকুলেটারে বের করলে হলে এভাবে হবে না, তোমাকে একটু ভেঙে ভেঙে করতে হবে। চলো ভেঙে ভেঙে করাই দিয়ে আসো তোমাকে একটু করে, আমি যেমন সলিউশন করে দিয়ে আসো, ভেঙে ভেঙে করাই। তাহলে tan অফ এখানে আছে কত 18 ডিগ্রি, প্লাস cos অফ এখানে কত আছে 102 ডিগ্রি, প্লাস এখানে আছে কত tan অফ 162 ডিগ্রি, প্লাস এখানে আছে cos অফ 438 ডিগ্রি, cos অফ 438 ডিগ্রি। তাহলে আমি যদি এটাকে tan অফ 18 ডিগ্রিটাকে কাছে কিছু করলাম না, যেমন আছে তেমন থাকুক, বাট আমি কিন্তু চাইলে cos অফ 120 ডিগ্রিকে চাইলে কি লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি লিখতেই পারি। আর এটাকে আমি tan অফ চাইলে আমি 162 ডিগ্রিকে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি লিখতেই পারি, 18 ডিগ্রি লিখতেই পারি। তারপরে প্লাস cos অফ 438 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, দেখো তো এখানে 438কে জাস্ট আমরা ফার্স্টে তাহলে আগে 90 দিয়ে ভাগ করব, তাহলে পাইছি 4 গুণন 90 ডিগ্রি, 4 গুণন 90 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি আসে, প্লাস 438 মাইনাস 360 যদি বাদ দিই তাহলে থাকে এখানে 78 ডিগ্রি। ওকে, এটা থাকে। অথবা তাহলে একটা কাজও করতে পারতাম, কিন্তু 5 ইন্টু যদি 90 ডিগ্রি করতাম, কত করতাম 5 ইন্টু 90 ডিগ্রি 450 ডিগ্রি আসতো। তাহলে এটা কাজ করি, আসলে এটাকে আমরা লিখি এভাবে যে 5 গুণন 90 ডিগ্রি মাইনাস এই যে 12 ডিগ্রি করতে হবে, তাহলে কারণ এটা আসছে 450 ডিগ্রি, দেখো এই যে এই ভ্যালুটা আসছে 450 ডিগ্রি, বাট আমার আছে 438 ডিগ্রি, তাহলে -12 ডিগ্রি করতে হবে এখানে। তাহলে এবার দেখুন তুমি এখানে কত আসে, এখানে এটা আসছে tan অফ 18 ডিগ্রি। আচ্ছা দেখো এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে, আর এখানে cos আছে, এখানে 90 ডিগ্রি আছে, তাহলে এটা সাইন হয়ে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে cosটা কিন্তু সাইন হয়ে থাকে, এটা নেগেটিভ হবে, 12 ডিগ্রি হবে। তারপরে প্লাস এখানে কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা কিন্তু নেগেটিভ হবে। আর এখানে তো 180 ডিগ্রি, তাহলে রূপান্তর হবে না, tan অফ 18 ডিগ্রি হবে এটা। আর এখানে দেখো 5 ইন্টু 90 ডিগ্রি মানে কিন্তু এটা কিন্তু কোন লাইন নির্দেশ করতেছে, এটা কিন্তু সেকেন্ড লাইন নির্দেশ করতেছে, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। বুঝতে পারছো? কারণ কেমনে বুঝতে পারছি ফার্স্ট কোয়াড্রেন্ট, আমি দেখাই তোমাকে। এই যে দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, কেন বুঝতে পারছি দেখাই। এই যে দেখো ফার্স্ট অফ অল এই যে এই লাইনটা, এটা কি নির্দেশ করতেছে, এটা নির্দেশ করতেছে 5 গুণন 90 ডিগ্রি, 5 গুণন 90 ডিগ্রি, এটা নির্দেশ করতেছে। মাইনাস দেওয়া, তার মানে ক্লকওয়াইজ যাবা, কত ডিগ্রি যাবা, ক্লকওয়াইজ 12 ডিগ্রি যাবা। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে। তাহলে এটা নির্দেশ করতেছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমার এখানে রূপান্তর হবে কিনা, অবশ্যই রূপান্তর হবে, কারণ এখানে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আছে, বাট প্লাস হবে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই প্লাস, এটা সাইন হয়ে যাবে, আর এখানে হবে 12 ডিগ্রি। বুঝা গেছে? এখানে হবে 12 ডিগ্রি। তাহলে দেখো এটা কাটা, এটা কাটা, যোগফল আসবে এখানে 0। তো হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি, এটার আনসার হচ্ছে এখানে 0। চলো নেক্সটে চলে যাই। আমাকে বলতেছে সাইন 780 ডিগ্রি কস এটা এত, এটা মান কত, এটা নির্ণয় করো। আমি আশা করব এগুলো তোমরা পারবা, আমি করে দিতে হবে না। তো এটা তোমরা একটু তাহলে বাড়ি কাজ করে ফেলিও।
জাস্ট নিজেরা করে ফেলবে, কেমন? এগুলো পারা যাবে, আমরা এই টাইপের অঙ্ক অনেকগুলো করছি। মান নির্ণয় করার অঙ্কগুলো। চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে কজ অফ 540 ডিগ্রি মাইনাসে সাইন অফ এই 1080 ডিগ্রি মাইনাসে কট অফ 105 ডিগ্রি প্লাসে, মানে এটা পুরোটা তোমাকে মান নির্ণয় করতে বলা হয়েছে, কেমন? এটাও খুবই সোজা। চলো আমি অঙ্কটা করাই দিয়ে আসো। এখানে জাস্ট আমরা সিম্পলি এগুলোকে একটু সহজে ভাঙবো, ভাঙার পরে অঙ্কটা আমি করে দিচ্ছি। দেখো সলিউশন এখানে দেখি আসো। তাহলে এখানে আমাদের কাছে আছে কি? দেখো এট ফার্স্ট আমার কাছে এখানে কি, আগে চলো প্রশ্নটা লিখে ফেলি আসো। আমার কাছে এখানে দেওয়া ছিল কজ অফ 540 ডিগ্রি মাইনাস এ সাইন অফ 1080 ডিগ্রি মাইনাস এ, তারপর আছে এখানে কট অফ 105 ডিগ্রি প্লাস হচ্ছে এ, ঠিক আছে? রেনটাকে একটু বাড়াই দিই। আর নিচে কি আছে এখানে? ট্যান অফ 195 ডিগ্রি প্লাস হচ্ছে এ আছে, এই জায়গায় আছে কজ অফ মাইনাস এ, এই জায়গায় আছে ট্যান অফ 630 ডিগ্রি মাইনাস এ আছে। তাহলে এখন আমি যদি এটাকে যদি এক্সপান্ড করি, তাহলে দেখো তো আমি এখানে কী পাবো এক্সপান্ড করলে। দেখো ফার্স্ট আমি যদি এখানে কজ অফ 540 ডিগ্রি থেকে, তাহলে আমি কি লিখতে পারি? 540 ডিগ্রি আমি তাহলে কি লিখতে পারি? দাঁড়াও একটা সেকেন্ড। হ্যাঁ, এই যে 90 দিয়ে যদি ভাগ করি, আমরা জানি 5 নং 45, 6 নং 54, তাহলে এটা কিন্তু হবে 6 গুণন 90 ডিগ্রি হবে, মাইনাস এখানে এ থাকবে। আর সাইন অফ 1080 ডিগ্রিকে যদি আমি 90 দিয়ে ভাগ করি, দেখো তো কত আছে? 1080 ভাগ 90, এটা আসে 12, তাহলে 12 গুণন 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এ, আর এই জায়গায় থাকে কট অফ 105 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি প্লাস এ প্লাস 15 ডিগ্রি, এটা আছে, ঠিক আছে? এ প্লাস 15 ডিগ্রি এটা আছে। ওকে, খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে চলো আমরা পরেরটাতে যাই আসো, নিচেরটাতে যাই আসো। নিচে কি আছে? ট্যান অফ 195 ডিগ্রি আছে, এটাকে তাহলে লিখতে পারি আমরা 180 ডিগ্রি প্লাস এ প্লাস 15 ডিগ্রি লিখতে পারি। তারপর দেখো কজ অফ মাইনাস একে আমি মাইনাস থিটাকে আমি লিখতে পারি কস থিটা, এটাকে লিখতে পারি কজ অফ এ। আর এখানে আছে ট্যান অফ 630 ডিগ্রি। এখন 630কে আমরা জানি 7 9 7 নং 63, তাহলে এখানে আসবে 7 × 90 ডিগ্রি মাইনাস আসবে এখানে এ আসবে, শেষ। তাহলে এখন দেখো এখানে কি আসতেছে, তাহলে এই জায়গাটায় আসবে তোমার কাছে এখানে আমাদের ক্যালকুলেশনগুলো যদি করি, তাহলে এখানে আসবে দেখো অ্যাট ফার্স্ট কজ অফ, আচ্ছা দেখো 4 × 90 ডিগ্রি মানে প্রথম লাইন, 5 × 90 ডিগ্রি মানে দ্বিতীয় লাইন, 6 × 90 ডিগ্রি মানে কোন লাইন? এই যে তৃতীয় লাইন, ঠিক আছে? তাহলে তৃতীয় লাইন, তাহলে তৃতীয় লাইন থেকে তুমি মাইনাস করছো, তার মানে ক্লকওয়াইজ গেছো, মাইনাস এ করছো, তার মানে তুমি কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আসো। কোথায় আসো? সেকেন্ড কোয়াড্রেন্টে। মানে আমি তোমাকে যদি কোয়াড্রেন্টগুলো চিনাই দিই, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। কিভাবে? আরেক একটু করে চলো দেখাই দিই তোমাকে কীভাবে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এই যে দেখো এইটা, তো তুমি যখন এখানে তখন কত করছো? 6 × 90 ডিগ্রি, 6 × 90 ডিগ্রি মানে তুমি এখানে আসো, তারপরে মাইনাস করছো, তার মানে তুমি ক্লকওয়াইজ যাচ্ছ। কতটুকু পরিমাণ? এ পরিমাণ। তাহলে তুমি কোথায় আসো? সেকেন্ড কোয়াড্রেন্টে আসো, বুঝতে পারছো? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে কি রূপান্তর হবে কি না? এখানে রূপান্তর হবে না, কেন? কারণ এখানে 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থেকে রূপান্তর হয় না, কজই থাকবে, বাট পজিটিভ হবে না নেগেটিভ হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে কজের বেরোটা নেগেটিভ হয়, তাহলে এখানে থাকবে নেগেটিভ কজে ইনটু সাইন অফ 12 × 90 ডিগ্রি, মানে তুমি কিন্তু কোন কোয়াড্রেন্টে আসছো? এই কোন লাইনে আসছো? প্রথম লাইনে আসছো। 12 × 4 90 ডিগ্রির সাথে যদি 4 গুণিতক থাকে, তাহলে তুমি প্রথম লাইনে আসো। তাহলে 12 × 90 ডিগ্রি মানে তুমি এই ফার্স্ট লাইনে আসো, মাইনাস করছো মানে ক্লকওয়াইজ গেছো এ পরিমাণ, তাহলে তুমি ফোর্থ কোয়াড্রেন্টে আসো। তুমি কোথায় আসো? ফোর্থ কোয়াড্রেন্টে আসো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোথায় বলো তো? এই অ্যাঙ্গেলটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যদি তুমি থাকো, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের সাইনটা নেগেটিভ হয়, তাহলে এখানে কী হবে? সাইনটা নেগেটিভ হবে, তাহলে এটা হবে নেগেটিভ সাইন অফ এ হবে, বুঝতেছো কিনা দেখো, ইনটু তাহলে কট অফ সেকেন্ড কোয়াড্রেন্টে গেছো, সেকেন্ড কোয়াড্রেন্টে কট কিন্তু কী হয়ে থাকে বলো তো? নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ হবে একটা, আর শুধু 90 ডিগ্রি আছে, তাহলে এটা ট্যান হয়ে যাবে, ট্যান অফ এ প্লাস 15 ডিগ্রি হবে,
বুঝছো কিনা দেখো। আর নিচে কি আসবে বলো তো একটু করে, এটা তুমি থার্ড কোয়াড্রেন্টে আসো, থার্ড কোয়াড্রেন্টে টেনটা পজিটিভ হয় আর এটা 180 ডিগ্রি, তাহলে রূপান্তর হবে না, টেনটা টেনই থাকবে, বাট এখানে হয়ে যাবে কত এ প্লাস 15 ডিগ্রি হয়ে যাবে ইন্টু এখানে আছে কি কজ অফ এ আছে ইন্টু এই জায়গায় কি আছে, এটা 7 × 90 ডিগ্রি মানে কত দেখো, 4 × 90 ডিগ্রি এখানে, 5 × 90 ডিগ্রি এখানে, 6 × 90 ডিগ্রি এখানে, 7 × 90 ডিগ্রি এখানে, তাহলে তুমি এই লাইন বরাবর আসো, তারপর তুমি ক্লকওয়াইজ গেছো, ক্লকওয়াইজ গেছো মানে কারণ মাইনাসে গেছো, দেখো এই যে এই লাইনটা যেটা আছে এই লাইনটা এটা নির্দেশ করতেছে কত 7 × 90 ডিগ্রি, তুমি মাইনাস করছো মানে ক্লকওয়াইজলি গেছো কত পরিমাণ এ পরিমাণ, তাহলে তুমি অ্যাকচুয়ালি থার্ড কোয়াড্রেন্টে আসো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা নির্দেশ করতেছে এটা থার্ড কোয়াড্রেন্টে আছে। এখন থার্ড কোয়াড্রেন্টে টেনটা কি হয়, টেনটা তো পজিটিভই থাকে, বাট এখানে কিন্তু রূপান্তর হবে কারণ 7 × 90 ডিগ্রি আছে, তাহলে এখানে কিন্তু রূপান্তরিত হয়ে কি হয়ে যাবে, এটা কট হয়ে যাবে, এটা এখানে কট হবে, এখানে কট এ থাকবে, বুঝছো কিনা দেখো, কারণ থার্ড কোয়াড্রেন্টে টেনটা পজিটিভ হয় বাট 7 আছে 90 ডিগ্রির সাথে, তাহলে এটা কিন্তু রূপান্তর হবে, বিজোড় সংখ্যা আছে, ক্লিয়ার। তাহলে এখন দেখো আমার কাছে তাহলে এখানে কী হবে বলো তো একটু করে, এখানে এই যে কজে কিন্তু চলে যাবে, এই একটা মাইনাস আর একটা মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ট্যান অফ এ প্লাস 15 ডিগ্রি আর ট্যান অফ এ প্লাস 15 ডিগ্রি এটা চলে যাবে, এখানে মাইনাস গুণফল আকারে আছে, তাহলে কি থাকবে এখানে, আমি যদি একটা আলোচনা করতে চাই, এখানে দেখো এখানে তাহলে থাকতেছেটা কি, এখানে দেখো থাকতেছেটা কি, এখানে আমি যদি প্রথমে লিখে দিই কী থাকতেছে, দেখো উপরে কি থাকতেছে, এখানে উপরে থাকতেছে তোমার মাইনাস সাইনে থাকবে আর নিচে থাকবে একটা কটে, এটাই কিন্তু তোমার কাছে এখানে আনসার, মাইনাস সাইনে ডিভাইডেড বাই এখানে হচ্ছে কটে, অথবা তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো যে মাইনাস সাইনে ইন্টু টেনে, কটেকে তো আমরা এভাবেও লিখতে পারি তাই না, মাইনাস সাইনে কটেকে যদি উপরে তুলে নিয়ে আসি তাহলে এটা কত হয়ে যাবে, ট্যান অফ এ হয়ে যাবে, এটা বাধ্যতামূলক না, তুমি কটেতে রাখলেও কোনো সমস্যা নাই আসলে। এই যে এটা পাইলা, এটা হচ্ছে তোমার কাছে এখানে মান বা এটা তোমার কাছে এখানে আনসার, ক্লিয়ার। দেখো তো এটা ক্লিয়ার কিনা, আশা করি এটা সবার কাছে অঙ্কটা ক্লিয়ার। তাই একটু করে পানি খাই, তারপর আবার শুরু করতেছি নেক্সট অঙ্ক। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই, আসো নেক্সট অঙ্কে যাই। tan থিটা tan x = 3/4 cos x = cos x ধনাত্মক হলে sin x এর মান কত, তার মানে দেখো সলিউশন একদম ইজি অঙ্ক। এখানে কি দেওয়া আছে, tan of x দেওয়া আছে, tan of x টা কত, tan of x হচ্ছে 3/4, tan of x হচ্ছে কত 3/4, খুব ভালো কথা, tan of x হচ্ছে কত 3/4, তাহলে tan x টা কিন্তু কি একটা ধনাত্মক রাশি, আর এখানে যে cos x আছে বোমাকে বলতেছে cos x টাও ধনাত্মক, তো সবগুলো ধনাত্মক, তাহলে এখানের মধ্যে আমাদের যে ত্রিভুজটা থাকবে সেটা কোন চতুর্ভাগে থাকবে, তাহলে আমার কাছে এখানে যে ত্রিভুজটা থাকবে সেটা কোন চতুর্ভাগে থাকবে, সবাই ধনাত্মক কোন চতুর্ভাগে হয়, ট্যানও ধনাত্মক কসও ধনাত্মক, এটা কোন চতুর্ভাগে হয়, এটা হয় প্রথম চতুর্ভাগে, তাহলে ত্রিভুজটা থাকবে কিন্তু আমার কাছে এখানে প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে যদি থাকে তাহলে কি হবে ব্যাপারটা, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা লাইন টানলাম একটা এখানে, এটা একটা লাইন টানলাম এখানে, আর এখানে একটা ত্রিভুজ থাকবে, সেটা থাকবে কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে, তাহলে এটা হবে এক্স, আর tan x মানে কি লতিভূতি লঘু, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হবে 3, ভূমি হবে 4, আর এইটা হবে তাহলে অতিভুজ হবে তোমার কাছে এখানে 5, তাহলে এখানে আমাকে বের করতে বলছে sin x, তাহলে sin x টা কত হবে, লতি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এখানে কত, লম্ব হচ্ছে এখানে 3 আর অতিভুজ হচ্ছে এখানে 5, শেষ, তাহলে 3/5 হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে ডান, তাহলে এটাই কিন্তু আমার কাছে এখানে আনসার 3/5। দেখো অঙ্কটা এখানে সবাই বুঝতে পারছি কিনা, 3/5 হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো নেক্সটে চলে যাই, আসো নেক্সটে বলতেছে আমাকে sec x যদি কত হয়ে থাকে -2, তারপরে তোমার কাছে যদি একটা অ্যাঙ্গেল দেওয়া সেরকম প্রমাণ করো যে cos x + tan x = এত। এখন দেখো এখানে যেটা দিয়ে দিচ্ছে, এখানে x এর যে ভ্যালুটা দিয়ে দিচ্ছে, এখানে x এর ভ্যালুটা এটা কিন্তু কোন কোয়াড্রেন্ট, এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে, তাহলে ত্রিভুজটা তৃতীয় চতুর্ভাগে আঁকতে হবে, তৃতীয় চতুর্ভাগে, তাহলে ত্রিভুজটা আঁকি, আসো তৃতীয় চতুর্ভাগে, তাহলে এখন সলিউশন করতেছি আমরা এখানে, তাহলে ত্রিভুজ থাকবে তৃতীয় চতুর্ভাগে, তাহলে ত্রিভুজটা তাহলে যদি আঁকার চেষ্টা করি আমরা এখানে,
ত্রিভুজ থাকবে এখানে তৃতীয় চতুর্ভাগে। ওকে, এটা হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এখানে কি এক্স, তাহলে এটা হচ্ছে এক্স। এখন দেখো সেক এক্স মানে কি হয়ে থাকে, আমরা জানি লতি বুতি, ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 2, ভূমি হচ্ছে -1। তারপরে দেখো তার মানে কারণ খেয়াল করে দেখো, আমরা সবাই জানি কজ এক্স মানে কি হয়ে থাকে, ভূমি বাই অতিভুজ হয়ে থাকে। আর সেক এক্স মানে কি হয়ে থাকে বলো তো, তাহলে অতিভুজ বাই ভূমি হবে। তাহলে এখানে -2 আছে, তাহলে অতিভুজ 2, অতিভুজ তো কখনো নেগেটিভ হয় না, তাহলে ভূমিটা -1 হবে। তাহলে এই ভ্যালুটা কত হবে বলো তো একটু করে, এই ভ্যালুটা কত হবে, ওই পিথাগোরাসের উপপাদ্য উপপাদ্য ইউজ করো, তাহলে তোমার কাছে কিন্তু এই ভ্যালুটা চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, এই ভ্যালুটা তাহলে কত আসবে এখানে বলো তো, আমরা যদি এখানে হিসাব করতে চাই, এটা আসবে √, অতিভুজের স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। বাট এটা কিন্তু নেগেটিভ ভ্যালু, কেন এটা নিচের দিকে, সেটা নিচের দিকে, এই জন্য নেগেটিভ হবে। তাহলে এটা আসবে কত, নেগেটিভ অফ, তাহলে এখানে আসবে 4, এখানে আসবে -1, তাহলে এটা আসবে নেগেটিভ অফ √3। তাহলে এখানে লম্বের ভ্যালুটা কত, নেগেটিভ অফ √3। বুঝে গেছে, লম্বের ভ্যালুটা কত, নেগেটিভ অফ √3, কারণ এটি কিন্তু y অক্ষের নিচের দিকে। ওকে, যখন এখানে x অক্ষের বাম দিকে ছিল বলে এটা -1 এসে, আর অতিভুজ সবসময় পজিটিভ হয়ে থাকে, তোমাদের এটা আমি আগেই শিখে আসছি। তাহলে আমার কাছে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া হচ্ছে cos x, লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া, cos x প্লাস হচ্ছে তোমার কাছে এখানে দেওয়া tan x দেওয়া। তাহলে এখানে দেখো cos x মানে কত হবে, sec x এর উল্টা, তাহলে cos x মানে কি হবে, sec x এর উল্টা হবে। তাহলে sec x হচ্ছে যদি -2 হয়, তাহলে cos x মানে হবে -1/2 হবে। cos x মানে কত হবে, -1/2 হবে, -1/2 হবে cos x মানে। আর tan x মানে তাহলে কত হবে, এখান থেকে দেখো tan x মানে হচ্ছে লতিভূতি লঘু, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে -√3 আর ভূমি হচ্ছে এখানে -1। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখন দেখো এখান থেকে আসবে কত, একটা কাজ করি আসো, আমি আগে এটাকে একটু করে আগে আর একটু করে করি, তাহলে এটা -1/2 থাকুক, আর এটা কত হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে √3। তাহলে এখন আমি যদি এখানে লসাগু করি, যদি এখানে লসাগু করলে কী থাকবে, এখানে দেখো লসাগু করলে 2 থাকবে, এখানে 2√3কে আগে লিখতে পারি আমরা, আর এই -1টাকে পরে লিখতে পারি, শেষ। তাহলে এটাই কিন্তু আমার কী থাকতেছে, রাইট হ্যান্ড সাইড, এটাই আমার রাইট হ্যান্ড সাইড। কী করতে বলছে, প্রমাণ, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে প্রুফড হয়ে গেছে, অঙ্ক শেষ। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই, আসো। নেক্সট অঙ্ক বলছে tan θ যদি এটা হয়ে থাকে, তাহলে এত এর মান নির্ণয় করো। দেখো তাহলে এখানে আর এটা তো আরও সোজা, এখানে তো বোঝাই যাচ্ছে, এখানে আমার যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে, এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা কিন্তু আমার কাছে এখানে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে তুমি তৃতীয় চতুর্ভাগেরটা ত্রিভুজ এঁকে ফেলবা, আর কিচ্ছু না। তাহলে তৃতীয়তে তুমি একটা ত্রিভুজ এঁকে ফেলো, পরীক্ষা খাতে তুমি আঁকতে পারবা, সমস্যা নেই। সলিউশন, তাহলে এখানে তুমি একটা ত্রিভুজ এঁকে ফেলো তৃতীয় চতুর্ভাগে। ওকে, তাহলে দেখো তাহলে এখানে কি আছে, আচ্ছা ওকে, তাহলে দেখো এই যে আমার এখানে কি আছে, এটা কি এক্স না থিটা, থিটা। তাহলে এখানে কি লতিভূতি লঘু, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে -5 আর ভূমি হচ্ছে তোমার -12। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে 13। তাহলে এখানে যদি আমি হিসাব করি, লেফট হ্যান্ড আমাকে বসে এটা, আচ্ছা মান নির্ণয় করতে বসে, জাস্ট সাইন অফ -θ প্লাস cos θ, তাহলে এটার মান কত হবে, সাইন অফ -θ মানে -sin θ প্লাস এখানে আছে cos θ। এখন দেখো sin θ মানটা কত হয়ে থাকে, লতি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এখানে -5, অতিভুজ হচ্ছে কত, এখানে অতিভুজ হচ্ছে 13, আর এখানে আছে cos θ, cos θ মানে হচ্ছে ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে -12, অতিভুজ হচ্ছে এখানে 13। তাহলে এখানে যদি লসাগু করি আমরা এখানে, তাহলে লসাগু আসবে এখানে 13, লসাগু আসবে 13, এটা হয়ে যাবে +5, এটা হয়ে যাবে -12। তাহলে কত আসবে এখানে, এই জায়গায় চলে আসবে হচ্ছে আমার কাছে -7/13, এই জায়গায় চলে আসবে কত, -7/13। ঠিক আছে, এই যে আমার কিন্তু আনসার হয়ে গেছে -7/13। তাহলে এইটা যেটা আছে না, এইটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, -7/13, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি সবাই বুঝতে পারছি। চলো নেক্সটে চলে যাই, ইজি অঙ্কগুলো। cos θ = এত হইলে এইটা এত হইলে এটা কত ডিগ্রি। একটা যেটা জিনিস তুমি খেয়াল করে দেখো, থিটার ভ্যালুটা 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে যে কোনো কিছু হইতে পারে, তার মানে সেটা কিন্তু থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট যে কোনো কিছু অ্যালাউ করবে। বাট এখানে cos θটা হাফ বলে দিছে, তার মানে এটা কিন্তু একটা পজিটিভ। cos θটা কিন্তু ধনাত্মক, cos θটা কিন্তু কি ধনাত্মক, বাট cos θ তো তোমার এই যে থার্ড কোয়াড্রেন্ট ধনাত্মক হইতে পারে না। তাহলে অবশ্যই
থিটাটাকে ফোর্থ কোয়াড্রেন্ট হইতে হবে, মাস্ট বি। থিটাকে কত হইতে হবে? ফোর্থ কোয়াড্রেন্টে হইতে হবে। এটা সবাই বুঝতেছো কি না? আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে সলিউশন, ঠিক আছে? খেয়াল করছো এই জিনিসটি? কারণ দেখো এইখানে এই শর্ত অনুযায়ী থিটাটা থার্ড কোয়াড্রেন্ট হইতে পারে, ফোর্থ কোয়াড্রেন্ট হইতে পারে, বাট কস থিটাটা পজিটিভ বলছে, ধনাত্মক বলছে, বাট কস থিটা কিন্তু কখনোই কী হইতে পারে না, থার্ড কোয়াড্রেন্ট ধনাত্মক হইতে পারে না। কস থিটা ধনাত্মক মানে অবশ্যই থিটাটা ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এই কথাগুলো একটু লিখে দিবা গুছায়, তাহলেই হবে পরীক্ষায়। তাহলে জাস্ট তুমি একটা চিত্র আঁকো এখানে, আর ফোর্থ কোয়াড্রেন্টে তুমি ত্রিভুজটাকে আঁকবা। তাহলে তোমার ত্রিভুজ থাকবে কিন্তু কোথায় বলো তো? ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক আছে? তাহলে তোমার ত্রিভুজ থাকবে এখানে ফোর্থ কোয়াড্রেন্টে। ওকে, তাহলে দেখো এখানে এইটা হবে থিটা অ্যাকচুয়ালি। তাহলে ভূমি হচ্ছে তোমার কাছে এখানে 1, ভূমি হচ্ছে তোমার কাছে এখানে 1, অতিভুজ হচ্ছে তোমার কাছে এখানে হচ্ছে 2, আর এটা হচ্ছে তোমার কাছে কত? -√3 হবে, কারণ এটা নিচে আছে, নিচে থাকার কারণে এটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে থিটা বের করতে বলছে, থিটা কত? তাহলে কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু কত? এখানে দেওয়া আছে হাফ। এখন একটা তুমি জিনিস বুঝতেছো, আমি কিন্তু এখানে থিটার যে মান আসবে, অ্যাঙ্গেলের মানটা কিন্তু 60 ডিগ্রি। অ্যাঙ্গেলের মানটা কত? অ্যাঙ্গেলের মানটা হচ্ছে 60 ডিগ্রি। অ্যাঙ্গেলের মানটা কত? অ্যাঙ্গেলের মানটা হচ্ছে 60 ডিগ্রি। বাট আমি শুধু 60 ডিগ্রি লিখলে ভুল হবে, আমাকে লিখতে হবে -60 ডিগ্রি। আমাকে লিখতে হবে কত? -60 ডিগ্রি। কেন -60 ডিগ্রি লিখতে হবে বলো তো? কারণ আমি বুঝতেছি এই অ্যাঙ্গেলটাকে ক্লকওয়াইজলি নেওয়া হয়েছে। এই অ্যাঙ্গেলটাকে কীভাবে হিসাব করা হয়েছে? ক্লকওয়াইজ হিসাব করা হয়েছে। তাই এখানে থিটা যখন লিখবো তখন -60 ডিগ্রি লিখবো, বা আমরা এটাকে 300 ডিগ্রিও বলতে পারি। কারণ -60 ডিগ্রি লেখা যেই কথা, এই যে এদিক দিয়ে তুমি ঘুরে আসলে 360 ডিগ্রি, এটাও লেখাও সেম কথা। মানে আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, -60 ডিগ্রি আর 300 ডিগ্রি কেন সেম? -60 ডিগ্রি আর 300 ডিগ্রি কেন সেম? ধরো এটা মূলবিন্দু, এখন তুমি -60 ডিগ্রি বরাবর যাবা, তাহলে তোমাকে যাইতে হবে এই বরাবর। -60 ডিগ্রি গেলে তুমি যদি -60 ডিগ্রি যাও ক্লকওয়াইজলি, তাহলে তুমি এই বরাবর যাবা। আর 300 ডিগ্রি যাওয়া মানে তুমি যদি এখানে এই অ্যান্টি ক্লকওয়াইজ যাও 300 ডিগ্রি, তাও তুমি কিন্তু সেম লাইনেই যাচ্ছ। তাহলে এই জন্য -60 ডিগ্রি আর 300 ডিগ্রি কিন্তু সেম লাইনকে নির্দেশ করে। তো আমি চাইলে -60 ডিগ্রিও লিখতে পারি, এটাকে আবার 300 ডিগ্রিও লিখতে পারি। কেমন? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা চলো, এইটাই আমাদের অ্যাঙ্গেল, আমরা তাহলে এখানে বের করে ফেললাম এই অ্যাঙ্গেলটা। ওকে, আমাকে জাস্ট 1 মিনিট টাইম দাও, আমি আবার শুরু করতেছি। জাস্ট 1 সেকেন্ড। ওকে, তাহলে চলো নেক্সট চলে যাই, আসো। এটা আমাদের শেষ এখানে আনসার। ওকে, এটা আমাকে বলতেছে এত হইলে সাইন থিটার মানটা কত? এটা তোমরা পারবা, এটা বাড়ি কাজ দিচ্ছে আমরা এখানে, এগুলো পারবা, হুবহু সেম টাইপের ম্যাথ, এটা পারবা। তারপর সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এটার মান কত? হ্যাঁ, এটা পারবা। দেখো এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট আঁকবা, এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের ত্রিভুজটাকে tan আলফা মান বের করবা, পারবা, ইজি এটা। কেমন? এগুলো কঠিন কিছু না। তারপর যদি যাই, চলো এটা করে দিয়ে আসো। x = r sin থিটা প্লাস 45 ডিগ্রি, y = r sin থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে প্রমাণ করো যে x² + y² = r²। চলো এটা আমি প্রমাণ করে দিয়ে আসো। চলো সলিউশন করি আসো এখানে, সলিউশন। আচ্ছা, সব তো ঠিক মতো শোনা যাচ্ছে তাই না? আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে, ওকে, সাউন্ড ঠিকঠাক মতো আছে সব। ওকে, ডান। একটা সেকেন্ড। আচ্ছা, 1 মিনিট জাস্ট দাঁড়াও। জাস্ট আমাকে 1 মিনিট সময় দাও, দাঁড়াও।
ওকে, তাহলে চলো আমরা দেখি। তাহলে এখানে আমাকে বলতেছে এক্স ইকুয়াল টু কত, আর সাইন থিটা প্লাস 45 ডিগ্রি, এত হইলে প্রমাণ করা যেটা। তাহলে আমাকে দেওয়া আছে কি এখানে, আমাকে দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়াল টু কত, আর সাইন অফ থিটা প্লাস 45 ডিগ্রি, আর আমাকে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কত, আর সাইন অফ থিটা মাইনাস 45 ডিগ্রি। এখন দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লাগবে, তাহলে তুমি যদি বর্গ করে দাও তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তারপর থাকবে তোমার কাছে এখানে সাইন স্কোয়ার, তারপর থাকবে তোমার কাছে এখানে থিটা প্লাস 45 ডিগ্রি। আর এটাকে যদি বর্গ করো তাহলে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এখানে থাকবে সাইন স্কোয়ার, এখানে থাকবে থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে তুমি একটা কাজ করো, এই যে এই সমীকরণটা পাচ্ছ এখানে, এটাকে 1 নাম্বার দাও, এটাকে তুমি 2 নাম্বার দাও। তাহলে এখানে আমরা এই সমীকরণটাকে 1 নাম্বার দিলাম, এই সমীকরণটাকে এখানে 2 নাম্বার দিলাম। তাহলে এবার 1 আর 2কে যদি স্কোয়ার করে যোগ করো, যে 1 স্কোয়ার যোগ যদি তুমি এখানে 2 স্কোয়ার করো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে বাম পাশে পেয়ে যাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডান পাশে পেয়ে যাবা এখানে, আচ্ছা স্কোয়ার করে যোগ করা লাগতেছে না তো, কারণ তুমি অলরেডি আগে তো স্কোয়ার করছো, প্রথমে তো তুমি স্কোয়ার করে ফেলছো তাই না। তাহলে জাস্ট তুমি সিম্পলি 1 আর 2কে যোগ করো, সিম্পলি যদি তুমি এখানে 1 আর 2কে যদি যোগ করো তাহলে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আর স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলো, তাহলে থাকবে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস 45 ডিগ্রি প্লাস এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। এখন দেখো তো আমার আসলে কী করা লাগবে, আমার এই পুরো টার্মটাকে 1 করা লাগবে, কারণ আমাকে আর স্কোয়ার প্রমাণ করতে হবে। কীভাবে 1 করব খেয়াল করো, আমরা যদি আর স্কোয়ার লিখলাম এখানে, আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে সাইন লিখলাম। আচ্ছা এখানে দেখো তো এরকম কি লেখা যায় এটাকে, থিটা প্লাস 90 ডিগ্রিকে আমি যদি 45 ডিগ্রি এভাবে লিখতে পারি কি, যে 90 ডিগ্রি তারপরে প্লাস থিটা আছে বাট মাইনাস 45 ডিগ্রি, এভাবে কি লেখা যায় কি না দেখো তো একটু করে। এই যে এখানে যেটা ছিল থিটা প্লাস 45 ডিগ্রি ছিল, আমি থিটার আগে পজিটিভ রাখছি, বাট 45 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লিখছি, এভাবে কিন্তু লেখা যায়। তারপরে প্লাস দিয়ে, কারণ আমাকে একটা টার্মকে আমি কস বানাবো এই জন্য, এরকম কেন করলাম, একটা টার্মকে আমি কস বানাবো এই জন্য। তাহলে এখানে দেখো তো তাহলে কী পাচ্ছি, এখানে আর স্কোয়ার পাচ্ছি। তারপরে এই জায়গায় দেখো তো, এই যে এই পুরো জিনিসটাকে যদি আমি থিটা ধরে নিই তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা বা 90 ডিগ্রি প্লাস আলফা ধরে নাও এটাকে, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন তো পজিটিভ হয়, আর এখানে স্কোয়ার আছে বাট এটা রূপান্তর হবে কারণ এখানে কজ 90 ডিগ্রি আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কি জানো, কজ স্কোয়ার অফ থিটা মাইনাস 45 ডিগ্রি হয়ে যাবে। আর এই জায়গায় এটা কি হয়ে যাবে, সাইন স্কোয়ার অফ এখানে আছে থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে আমরা সবাই জানি যে আমাদের কজ স্কোয়ার অফ থিটা মাইনাস 45 ডিগ্রি সাইন স্কোয়ার অফ থিটা মাইনাস 45 ডিগ্রি যোগ থাকলে এটা রেজাল্ট হবে 1। তাহলে 1 ইন্টু আর স্কোয়ার মানে কত থাকবে, এখানে আর স্কোয়ারই থাকবে। তাহলে এটা কী হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড, মানে এটা আসলে প্রমাণ হয়ে গেছে এখানে, বুঝতে পারছি, এটা কিন্তু এখানে প্রুফড হয়ে গেছে, বোঝা গেছে। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এটা প্রমাণ হয়ে গেছে, আর স্কোয়ার চলে আসছে। আশা করি বুঝতে পারছি। চলো তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। বলছে সমকোণী ত্রিভুজে, একটা সমকোণী ত্রিভুজ আছে, কোণ বি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রমাণ করো যে এই জিনিসটা ইকুয়াল টু 0। দেখো তাহলে আমাকে একটা সমকোণী ত্রিভুজ বলছে, আচ্ছা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 3 কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হয়ে থাকে, তার মানে এখানে 180 ডিগ্রি হয়ে থাকে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হয়ে থাকে, 180 ডিগ্রি হয়ে থাকে। তাহলে আমার এখানে অলরেডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি তোমাকে দেওয়া আছে, অলরেডি কি দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বি এর জায়গায় আমি 90 ডিগ্রি বসাই দিতে পারি, তাহলে এ প্লাস 90 ডিগ্রি প্লাস সি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এ প্লাস সি মানে কত পাচ্ছি আমরা, এ প্লাস সি মানে পাচ্ছি 180 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি বাদ দিই তাহলে পাচ্ছি এখানে 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে এ প্লাস সি মানে 90 ডিগ্রি চলে আসলো। তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে আমার কাছে এখানে সাইন স্কোয়ার অফ এ, লেফট হ্যান্ড সাইডে দেখো কি দেওয়া আছে, সাইন স্কোয়ার অফ এ মাইনাস সাইন স্কোয়ার অফ বি মাইনাস সাইন স্কোয়ার অফ বি দেওয়া, প্লাস দেওয়া কত এখানে সাইন স্কোয়ার অফ সি দেওয়া, প্লাস দেওয়া এখানে কত সাইন স্কোয়ার অফ সি দেওয়া। তাহলে ইকুয়াল টু তাহলে কত পাবো, সাইন স্কোয়ার অফ এ মাইনাস সাইন স্কোয়ার অফ বি। আচ্ছা একটা কাজ করি না আমরা এখানে, এই যে এ জায়গায় তাহলে আমি কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস সি লিখতে পারি, কেমনে, আর এখানে স্কোয়ার আছে। এই যে দেখো আমরা এখান থেকে কী করতে পারি, এ ইকুয়াল টু লিখতে পারি না,
যে এ ইকুয়াল টু লিখতে পারি আমরা এখানে 90 ডিগ্রি মাইনাস সি, বা সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এও লিখতে পারতাম, এটা কোনো সমস্যা না। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। তাহলে 1 নম্বর থেকে আমি এটা বসাই দিলাম এখানে। আর মাইনাস সাইন স্কোয়ার বি আছে না, তো বি তো 90 ডিগ্রি, প্লাস এখানে আছে সাইন স্কোয়ার সি, শেষ। তারপর দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস সিকে আমি লিখতে পারি কস সি, তাহলে এখানে হবে কজ স্কোয়ার সি হবে। তারপর এখানে আছে কত, মাইনাস সাইন 90 ডিগ্রি মানে 1, 1কে স্কোয়ার করলে 1ই থাকবে এটা। তারপর প্লাস এখানে আছে সাইন স্কোয়ার সি, তাহলে দেখো তো সাইন স্কোয়ার সি আর কজ স্কোয়ার সি যোগ করলে 1 হবে, তাহলে 1 থেকে যদি 1 বাদ দাও তো রেজাল্ট থাকবে এখানে কত, 0। তাহলে 0 কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার কাছে এটা কী হয়ে গেছে, এখানে এটা প্রমাণ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে প্রুফড। এখানে আমার কাছে এটা প্রমাণ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে প্রুফড। ওকে, আশা করি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে বলতেছে এবিসিডি চতুর্ভুজের কোণগুলো যথাক্রমে এত 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 হইলে দেখাও যে এত ইকুয়াল টু 0। এবার একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, ধরো আমার কাছে একটা চতুর্ভুজ আছে, আমাকে বলতে পারবে একটা চতুর্ভুজের মোট কোণ কত হয়ে থাকে। একটা চতুর্ভুজের মোট কোণ কত হয়ে থাকে, একটা চতুর্ভুজের মোট কোণ হয়ে থাকে কিন্তু 360 ডিগ্রি। এন ভুজের মানে এনতম ভুজের মানে এন ভুজের তোমার যে কোনো কিছুর মোট কোণের সূত্র হচ্ছে n-2 × 180 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে n হচ্ছে 4, কারণ 4 বাহু, 4 - 2 × 180 ডিগ্রি করে 360 ডিগ্রি থাকবে। তাহলে চতুর্ভুজের মোট কোণ কত হয়ে থাকে, মোট কোণ হয়ে থাকে তোমার 2π, বা আমরা বলতে পারি 360 ডিগ্রি। সূত্র হচ্ছে কি n-2 × 180 ডিগ্রি, যেখানে n দ্বারা বোঝাচ্ছে এই যে শীর্ষবিন্দু অথবা হচ্ছে যে ভুজ সংখ্যা বা বাহু সংখ্যা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাকে বলতেছে যদি একটা চতুর্ভুজের, একটা এবিসিডি চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের কোণগুলো যথাক্রমে এত এত এত, তাহলে প্রমাণ করতে বলছে এইটা এখন এত। তাহলে চলো আমি সলিউশন করে দিয়ে আসো। তাহলে এখানে কোণগুলো কত কত বলো তো, এ বি সি ডি, তাহলে এ যোগ বি যোগ সি যোগ ডি, তাহলে যোগফল তাহলে কত হবে, 2π এর সমান হবে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেখো তো একটু করে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া কজ অফ হাফ, তারপর দেওয়া হচ্ছে এখানে এ প্লাস সি, প্লাস এখানে দেওয়া কজ অফ হাফ, এখানে দেওয়া বি প্লাস ডি। এদের যোগফলটা আমার 0 বানাইতে হবে। তাহলে যে কোনো একটাকে আমি কনভার্সন করতে পারি। এ প্লাস সিকে আমি কি লিখতে পারি এখান থেকে দেখো তো, যদি আমি এ প্লাস সিকে একদিকে রাখি তাহলে লিখতে পারতাম আমরা এখানে 2π - বি প্লাস ডি রাখতে পারতাম, তাই না। তাহলে এটাকে আমি কিন্তু 1 নম্বর সমীকরণ নামও দিতে পারতাম। তারপর দেখো আমি যদি 1 নম্বর থেকে এখন এটা বসাই দিই এখানে, তাহলে কজ অফ এখানে পাচ্ছি আমি হাফ, এ প্লাস সি এর জায়গায় তাহলে আমি বসাতে পারি 2π - বি প্লাস ডি। তাহলে জাস্ট এখানে একটা তুমি সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করে দাও, তাহলে হচ্ছে, তাহলে কজ অফ এখানে একটা হাফ ছিল, বুঝা গেছে, জাস্ট এ প্লাস সি এর জায়গায় 2π - বি প্লাস ডি করে দিছি। আর এখানে আছে কি কজ অফ, এটাকে তাহলে আমি একসাথে লিখতে পারি কত, বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 লিখতে পারি। এটাকে একসাথে আমরা বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 লিখতে পারি, তাই না। এই যে 2টাকে নিচে ঢুকাই দিলাম আর কি, 2টাকে নিচে ঢুকাই দিলাম। ওকে, তাহলে এখানে যদি 2টাকে ভিতরে প্রবেশ করাই দিই তাহলে কি পাচ্ছি, কজ অফ 2 কাটা যাবে, তাহলে এখানে পাই পাবো, আর এখানে পাবো কত, বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 পাবো, দেখো বুঝছো কিনা। এই যে এই হাফটাকে এখানে ঢুকাই দিচ্ছি ব্র্যাকেটের ভিতরে, তাহলে 2 কাটা যায়, পাই থাকবে, বি প্লাস ডি এর নিচে 2 চলে আসবে, আর এখানে কি চলে আসছে, কজ অফ বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 চলে আসছে। ওকে, আচ্ছা এখানে তো জায়গা নাই, আমি একটা কাজ করি, এখানে করি আসো, এখানে ইকুয়াল টু লিখতেছি। দেখো তাহলে এখানে দেখো একটা জিনিস, এই জিনিসটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কজটা নেগেটিভ হয়ে থাকে, তার রূপান্তর হবে না যেহেতু পাই আছে। কজ নেগেটিভ কজ অফ বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 থাকবে, বুঝছো। তারপরে বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 থাকবে, আর এখানে কি আছে, প্লাস কজ অফ বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আছে, কজ অফ বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আছে। তাহলে দুইটাকে যোগ করলে কত হবে, প্লাস মাইনাসে কাটাকাটি গিয়ে 0 থাকবে, আর 0ই কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে বা এটা হচ্ছে প্রুফড। ওকে, সো হোপফুলি আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। এটাই ছিল আমাদের একটা ম্যাথ। চলো নেক্সট অঙ্কে চলে যাই। ওকে, নেক্সট অঙ্কে দেখো কি বলতেছে আমাকে এখানে, এটা নেক্সট অঙ্কে আমাকে বলতেছে যদি আমাদের এই কোণগুলো এত 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 হয় তাহলে এটা আরও তো সোজা, তাহলে সলিউশন আগের মতো আগাবো আমরা, এটা আরও সোজা। ওই যে জাস্ট যেহেতু চতুর্ভুজ বলছে তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর যোগফল হচ্ছে 2π হবে।
আর এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সাইন অফ এ প্লাস বি প্লাস সি আর প্লাস সাইন অফ এ প্লাস বি প্লাস সি প্লাস 2D আছে না, তো 2Dকে আমি কি ডি প্লাস ডি লিখতে পারি? 2Dটাকে আমি কি লিখলাম, এই যে 2Dটাকে আমি কিন্তু লিখতে পারি ডি প্লাস ডি লিখতে পারি, কেমন? আচ্ছা দেখো এখানে সাইন অফ এ প্লাস বি প্লাস সিকে আমি লিখতে পারি 2π মাইনাস ডি, আর অন্যদিকে সাইন অফ এটাকে আমি লিখতে পারি কিন্তু এ প্লাস পি প্লাস সি প্লাস ডি, এটাকে আমি লিখতে পারি 2π, আর এখানে আছে প্লাস ডি। তারপর দেখো এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা আছে ফোর্থ কোয়াড্রেন্টে, এটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। এটা বুঝতেছো কিনা সবাই দেখো, কারণ 2π এটা নির্দেশ করতেছে প্রথম লাইনটাকে, তাহলে প্রথম লাইনকে নির্দেশ করতেছে কিন্তু 2π, বাট একটাতে কিন্তু মাইনাস ডি মানে হওয়া কি বলতো, মাইনাস ডি হওয়া মানে হচ্ছে তুমি কোন দিকে গেছো, এখানে ক্লকওয়াইজ গেছো, মাইনাস ডি হওয়া মানে, আর এটা হচ্ছে প্লাস ডি হওয়া মানে কিন্তু তুমি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ গেছো। তাহলে প্লাস ডিটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, মাইনাস ডি কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের সাইনটা কি হয়, নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ সাইন অফ ডি হবে। আর 2π থাকলে রূপান্তর হয় না কখনো, রূপান্তরের চিন্তাভাবনা আনবা যদি তোমার কাছে কি থাকে π/2 থাকে, তাহলে রেজাল্ট এখানে 0 আসবে। এটাই তোমার রাইট হ্যান্ড সাইড শেষ। এটাই কি করতে বলছে এখানে, প্রমাণ করতে বলছে না দেখাতে বলছে, তাহলে শর্ট, দেখাতে বললে শর্ট, প্রমাণ করতে বললে প্রুফড, শেষ। ঠিক আছে, দেখো আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি এখানে। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে দিয়ে আসো। নেক্সট অঙ্কে বলতেছে সাইন স্কোয়ার এত। দেখো এইসব জিনিসের ক্ষেত্রে কী করতে হয় জানো, মানে এখানে অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা থাকে, মানে এখানে জাস্ট দুইটাকে সেম অ্যাঙ্গেলে আনতে হয়। ঠিক আছে, চলো আমি তোমাকে শিখে দিই কীভাবে করবো, এটা মান বের করতে বলছে তাই না? তাহলে সলিউশন করি আসো। আচ্ছা দেখো আমি এইভাবে করতে পারি। আচ্ছা এখন তোমাকে প্রশ্নটা লিখে ফেলি, 17π ডিভাইডেড বাই এখানে 18 আছে, 17π ডিভাইডেড বাই এখানে কত আছে 18 আছে, প্লাস এখানে আছে সাইন স্কোয়ার অফ 5π ডিভাইডেড বাই এখানে 8 আছে, 5π ডিভাইডেড বাই এখানে 8 আছে, তারপরে প্লাস কজ স্কোয়ার অফ এখানে কত আছে 37π ডিভাইডেড বাই 18 আছে, এখানে আছে কত 37π ডিভাইডেড বাই 18 আছে, প্লাস এখানে কজ স্কোয়ার অফ 3π ডিভাইডেড বাই 8 আছে, 3π ডিভাইডেড বাই 8 আছে। তাহলে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি কি না, যে সাইন অফ উপরে 17πটাকে আমি কি 18π মাইনাস পাই লিখতে পারি, উপরের 17πটাকে আমি কি 18π ভেঙে ভেঙে করাচ্ছি তোমাকে, কেমন একদম ভেঙে ভেঙে করাচ্ছি, এরকম কি লেখা যায়? উপরের 17πকে আমি 18π মাইনাস পাই লিখলাম, প্লাস এখানে আছে সাইন, উপরের যে 5π আছে তাকে আমি কিন্তু চাইলে লিখতে পারি কত 8π, 8π ডিভাইডেড বাই কত মাইনাস কত লিখলাম 3π লিখলাম, আর এখানে আছে 8। দেখো আমার এখানে কোনো কিছু রূপান্তরের দরকার নেই, কেন? কারণ দুইটা সাইন দুইটা কজে আছে। এমন যদি হইতো সবগুলো সাইনে অথবা সবগুলো কজে, তখন আমাকে একটা সাইন বা একটা কজকে রূপান্তর করতে হইতো, ওরকম একটা চিন্তাভাবনা আনতে হইতো। এগুলো সোজা, যেগুলো সাইন কজ মিলাই থাকে ওগুলোও সোজা, ওগুলো জাস্ট একটু একটু রূপান্তর করতে হয়, আর কোনো কিছুই না। যেমন এখানে কি আছে কজ অফ, ওগুলোও দেখাই দিব আমি, কেমন টেনশন নেওয়ার দরকার নেই। 37π আছে না, এটাকে 18 গুণিতক আকারে মানে কত 36π, তাহলে এটাকে আমি লিখতে পারি 36π, এর সাথে তার একটা পাই যোগ করতে পারি, তাহলে এখানে 18 থাকবে, আর এরপর একটা উপরে স্কোয়ার আছে, আর এরপর আছে কি প্লাস এখানে আছে কস, তারপর আছে কত 3π, 3π বাই 8কে আমি কি লিখতে পারি বলো তো, উপরে নিচেতে লিখবো 8, আর 3πকে আমি তাহলে লিখতে পারি 8π মাইনাস 5π, এটা তো অবশ্যই লেখা যায় তাই না, এটা তো অবশ্যই লেখা যায়। ওকে এটা কাজ করতে পারি তো, এটা কি চেঞ্জ করার দরকার আছে কি, দাঁড়াও, π/18 π/18 এখানে যে কোনো একটাকে চেঞ্জ করলেই হইতো, মানে দুইটাকে চেঞ্জ করার দরকার। আচ্ছা এটা 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 3π/8 থাকুক, কথাটা একটু বোঝার চেষ্টা করো যে আমরা কি করতে হচ্ছে, কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো দাঁড়াও
হ্যাঁ বুঝাচ্ছি, দেখো এখানে এটাকে আমি π/18 আনতেছি, এটাকে 3π/8 আনতেছি, এটাকে π/18 আনতেছি, এখানে তো 3π/8 আনছি, তাহলে এটা 3π/8, এটা 3π/8ই থাকুক। কারণ এটাকে যদি তুমি 5π/8 নিয়ে যাও তাহলে তো পরস্পর আবার ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমার লাভের লাভ কিছু হচ্ছে না। তাই এটাকে আমরা চেঞ্জ না করি, তাহলে এটা cos স্কোয়ার অফ কত রাখি দিই, 3π/8 রেখে দিই, এটা থাকুক, এটা থাকুক, ঠিক আছে, এটা থাকুক। ওকে, তাহলে এবার দেখো এখানে আমি কি পাচ্ছি, এখানে আসবে কত বলো তো একটু করে, সাইন অফ 18/18 দিয়ে ভাগ করলে পাই থাকে, এখানে থাকবে π/18 এ স্কোয়ার থাকে, প্লাস এখানে কি থাকে, সাইন অফ 8π কে 8 দিয়ে ভাগ করলে পাই থাকে, এখানে থাকে 3π/8 স্কোয়ার, প্লাস এখানে কি থাকে, কস থাকে 36π/18 মানে কত 2π, প্লাস π/18 থাকে, এটা থাকে এখানে স্কোয়ার, তারপরে প্লাস এখানে থাকে cos স্কোয়ার অফ 3π/8 থাকে এখানে। তাহলে দেখো এখানে কি পাচ্ছ তুমি, এখানে তো কোনো রূপান্তর হবে না, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা আবার স্কোয়ার আছে, তাহলে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার অফ π/18 হয়ে যাবে, প্লাস এখানে হয়ে যাবে কত, সাইন স্কোয়ার অফ 3π/8 হয়ে যাবে, 3π/8 হয়ে যাবে, প্লাস এখানে হয়ে যাবে কত, ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে cos স্কোয়ার অফ π/18 হয়ে যাবে, তারপরে এখানে হয়ে যাবে কত, cos স্কোয়ার অফ 3π/8 হয়ে যাবে। তাহলে দেখো এই জিনিসটা যোগ এই জিনিসটা এটা হচ্ছে 1, এই জিনিসটা যোগ এই জিনিসটা এটা হচ্ছে 1, তাহলে 1 + 1 মানে 2 হচ্ছে রেজাল্ট, তাহলে এখানে আসবে 1 + 1, তাহলে 2 হচ্ছে তোমার রেজাল্ট, তাহলে এখানে 2টা হচ্ছে তোমার কাছে এখানে রেজাল্ট। কেমনে, এই জিনিসটা আর এই জিনিসটা যোগ হয়েছে, সেমভাবে তোমার এই যে এই জিনিসটা আর এই জিনিসটা যোগ হয়েছে, বুঝছো? তো দুটো যোগ হয়ে 1 আর 1 আসছে, তাহলে রেজাল্ট আসছে 2, তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে চলো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেকগুলো আসে, সো এগুলো একটু দেখে শুনে আনসার করবো, এগুলো একটু মানে লেন্দি বাট সোজা। যেমন এটা দেখো, এখানে একটা রূপান্তরের ব্যাপার স্যাপার আসবে, কারণ এখানে সবগুলা কস, এখানে আমার কিন্তু সাইনে নিতে হবে, এখানে দুইটাকে আমার কোথায় নিতে হবে বলো তো, দুইটা জিনিসকে আমার এখানে সাইনে নিতে হবে, ঠিক আছে? তো টেনশন নেওয়ার দরকার নেই, চলো আমি তোমাকে সাইনে নিয়ে যাই, আসো এখানে দেখাই দিয়ে আসো, সলিউশন করি, আসো সলিউশন। তাহলে এখানে কি আছে, cos স্কোয়ার, আমি আগে প্রথমে প্রশ্নটা লিখে ফেলি, cos স্কোয়ার অফ π/8 আছে, এখানে আছে π/8 আছে, প্লাস cos স্কোয়ার অফ এখানে আছে কত 3π/8 আছে, প্লাস এখানে আছে কত cos স্কোয়ার অফ 5π/8 আছে, প্লাস cos স্কোয়ার অফ 7π/8 আছে, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটাকে আমি না ভাঙি, π/8 এটা থাকুক, প্লাস এটাকেও আমরা না ভাঙি, cos স্কোয়ার অফ 3π/8 থাকুক, বাট আমি তো এটাকে ভাঙতে পারি, এটাকে আমি লিখতে পারি cos অফ 5πকে আমি লিখতে পারি 8π - 3π লিখতে পারি, /8 আছে, এটার উপরে স্কোয়ার আছে, প্লাস এটাকে আমি কি লিখতে পারি, cos অফ 7πকে আমি লিখতে পারি 8π - π লিখতে পারি, আর নিচে 8 আছে, স্কোয়ার আছে। তাহলে এরপরে cos স্কোয়ার অফ π/8 প্লাস cos স্কোয়ার অফ 3π/8 প্লাস এটাকে আমি কি লিখতে পারবো, এখানে দেখো তো একটা জিনিস, এটাকে আমি লিখতে পারি cos অফ 8πকে 8 দিয়ে ভাগ করলে পাই থাকে এখানে, আর এখানে থাকে -3π/8 থাকে, স্কোয়ার আছে, প্লাস এখানে cos অফ, এখানে দেখো 8πকে 8 দিয়ে ভাগ করো তাহলে পাই থাকবে এখানে, আর এখানে থাকবে π/8 থাকবে এখানে, স্কোয়ার আছে, ঠিক আছে? এতটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে কি আসবে এরপরে, এখানে তো তোমার এই যে এই দুটো তো ফিক্স থাকবে, cos স্কোয়ার অফ π/8 থাকবে এখানে, প্লাস cos স্কোয়ার অফ 3π/8 আছে এখানে,
প্লাস দেখো এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, বাট এখানে নেগেটিভ হওয়ার কোনো লাভ নাই, স্কোয়ার আছে, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কত, কজ স্কোয়ার অফ 3π/8 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে কজ স্কোয়ার অফ π/8 হয়ে যাবে। দেখো এইটা এবং এটা কিন্তু কমন, তাহলে আর এটা এবং এটা কমন, তাহলে আমি এটা এখানে কি আসবে, তাহলে 2 cos স্কোয়ার π/8 প্লাস 2 cos স্কোয়ার 3π/8 আসবে। তাহলে আমি 2টাকে কমন নিয়ে ফেলতে পারি, তাহলে আমি 2টাকে কমন নিয়ে ফেলতে পারি, তাহলে কি আসবে এখানে, এখানে আসবে cos স্কোয়ার অফ π/8 প্লাস cos স্কোয়ার অফ 3π/8। তাহলে এখন এই জিনিসটাকে তাহলে আমার রূপান্তর করবো, জাস্ট π/2 আকারে লিখবো, আর কিচ্ছু না। তাহলে দেখো রূপান্তর করলে কি আসবে, এখানে এখানে আসবে 2 আছে কমন, তাহলে এখানে আসবে cos স্কোয়ার π/8টাকে কিছু করবো না, যাও, তাহলে এটাকেও করা যায়, π/8 আছে, π/8 থাকুক, প্লাস আমি এটাকে রূপান্তর করবো, আমি এটাকে cos লিখলাম। রূপান্তর করা মানে কি, একটা π/2 আনতে হবে, তাই না, আর একটা π/8 আনতে হবে, এখানে একটা π/8 আনতে হবে। এখন জাস্ট আমরা দেখবো এখানে মাঝখানে কি পজিটিভ বসাবো না মাঝখানে নেগেটিভ বসাবো, এটা চিন্তা করবো। দেখো যদি 2 আর 4-এর লসাগু কত আসবে, 2 আর 4-এর লসাগু আসবে 8, 2 আর 4-এর লসাগু কত আসবে, 8 আসবে। তাহলে এখানে আসবে তখন 4π আসবে, আমাকে বানাইতে হবে 3π, তাহলে এখানে কি করতে হবে, মাইনাস দিতে হবে। কেন, কারণ দেখো 2 আর 8-এর লসাগু হচ্ছে যে 8 আসবে, এখানে থাকবে তাহলে 4π, 4π মাইনাস পাই, তখন 3π হয়ে যাবে, এই জন্য 3π বানানোর জন্য আমার এখানে মাইনাস দেওয়া লাগছে, বুঝতে পারছি। তারপর তাহলে এখানে ব্র্যাকেট কমপ্লিট করে দাও, শেষ। এখন অঙ্ক কিন্তু আমার কাছে শেষ, রেজাল্ট এখানে 2 আসবে। দেখো তাহলে কীভাবে শেষ, 2 ইন্টু এখানে কী হয়ে গেছে, এটা cos স্কোয়ার অফ, এখানে আছে π/8 আছে, প্লাস এটা তো π/2, তাহলে এটা তো রূপান্তর অবশ্যই হবে, এটা হবে তাহলে কি সাইন হবে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন স্কোয়ার অফ π/8, তাহলে এটা হবে সাইন স্কোয়ার অফ π/8 হবে। তাহলে দেখো এইটার যোগফল কত, 1, তাহলে 2 ইন্টু 1 মানে তো 2 হবে, তাহলে এখানে আসবে কত, 2 ইন্টু 1 আসবে, রেজাল্ট চলে আসবে 2, ঠিক আছে, রেজাল্ট চলে আসবে 2। একদম সিম্পল ওয়েতে, একটু লম্বা প্রসেসে আমরা অঙ্কটা করে দিলাম। এই ধরনের সরলীকরণ তোমাকে করতে বলতে পারে, বা মান নির্ণয় তোমাকে করতে বলতে পারে পরীক্ষায়। আশা করি এটা বুঝতে পারছি। চলো নেক্সটে চলে যাই, আসো। নেক্সটে বলতেছে আমাকে এটার মান নির্ণয় করো, এটা কিন্তু আর সাইন আর কজে না। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে অন্য ওই যে একটা ফর্মুলা ছিল না, sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, আমরা লিখতে পারতাম sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই ফর্মুলা আমাকে ইউজ করতে হবে, তার মানে কটগুলোকে আমার টেনে নিতে হবে, তাহলে কটে আমার অবশ্যই রূপান্তর করতে হবে, বুঝতে পারছো। তাহলে এখানে আছে কি কি দেখো তো, সলিউশন যদি এখানে আমরা করি, সলিউশন এখানে আছে কি, আমরা ফার্স্টটাকে লিখে ফেলি, আমার কাছে কী কী আছে, sec স্কোয়ার অফ 14π ডিভাইডেড বাই 17 আছে, মাইনাস sec স্কোয়ার অফ 39π ডিভাইডেড বাই 17 আছে, প্লাস cot স্কোয়ার অফ 41π ডিভাইডেড বাই 34 আছে, আর মাইনাস cot স্কোয়ার অফ 23π ডিভাইডেড বাই 34 আছে। তাহলে দেখো তো আমি এটাকে এইভাবে লিখতে পারি কি না, sec অফ, এই যে 17π মাইনাস 3π লিখতে পারতাম, এটাকে আমি এবার একটু তাড়াতাড়ি করি, আসো 17π মাইনাস 3π লিখতে পারতাম, সেই 17 কাটা কি এখানে পাই থাকতো, তাহলে এখানে থাকতো 3π/17 থাকতো, তাই না। তারপরে মাইনাস এটাকে লিখতে পারতাম কত, 34π প্লাস 5π লিখতে পারতাম, তারপরে কি থাকতো, তাহলে দেখো তো sec অফ 34কে যদি তুমি এখানে কি দিয়ে ভাগ করো, 17 দিয়ে ভাগ করো, তাহলে 2π থাকবে, প্লাস এখানে থাকতো 5π/17 থাকতো, তাই না ভাই। দেখো এখানে কি ছিল, 17π মাইনাস 3π লিখতে পারো, তো 17 কাটা মাইনাস 3π/17, এখানে 34π প্লাস 5π লিখতে পারো, 34কে তুমি যদি 17 দিয়ে ভাগ করো তাহলে 2π থাকে, প্লাস 5π/17 থাকে। এখানে কিন্তু π/2 আনার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে sec, বাট আমার কিন্তু কটটাকে টেনে কনভার্ট করতে হবে, তাহলে কটকে টেনে কনভার্ট করার জন্য আমি তাহলে এখানে লিখতে পারি কট, তাহলে অবশ্যই আমার এখানে π/2 আনতে হবে, অবশ্যই আমার এখানে π/2 আনতে হবে, কারণ আমি কটকে কোথায় কনভার্ট করব, টেনে কনভার্ট করব, বুঝতে পারছো, কটকে আমি কোথায় কনভার্ট করব, টেনে কনভার্ট করব। ওকে, ভালো কথা, তাহলে আমি এটা π/2 আনলাম। এখন আমাকে
তুমি খেয়াল করো ফর্মুলাটা কীরকম ছিল, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। তাহলে সেকের পরে যেই অ্যাঙ্গেল টেনের পরও সেই অ্যাঙ্গেল থাকতে হবে। তাহলে এখানে সেকের পরে একবার অ্যাঙ্গেল হচ্ছে 3π/17, একবার অ্যাঙ্গেল হচ্ছে 5π/14। তো আমার কাছে এখানে আছে 41π/34। তাহলে আমি কি লিখতে পারি কত জানো? আমার তাহলে 17ই করতে হবে। তাহলে আমি যদি ফার্স্ট এখানে 5π/17 করি তাহলে দেখি তো কী আসবে এখানে। দেখি এখান থেকে তাহলে কোনটা বানানো যায় আমরা তাহলে চেক করে দেখি, আসো কোনটা বানানো যায়। দেখো আমার 41 আমি প্লাস দিয়েছি, তাহলে প্লাস 41π/34 বানাইতে হবে এই পুরো জিনিসটাকে। তাহলে কি করতে পারি, 2 আর 17 লসাগু কত হবে? 34 হবে। 34 আর 17 হচ্ছে না, তাহলে এখানে একটা আমরা যদি কাজ করি, দাঁড়াও 2 আর 17 লসাগু 34, তাহলে 17, তাহলে 17 2 × 34, তাহলে এখানে 1 দিলে তো হচ্ছে না, তাহলে যদি 3 দিতাম এখানে 3, কারণ আমার রূপান্তরের সময় কিন্তু π/2 এর সাথে কিন্তু বিজোড় সংখ্যা রাখতে হয়। তাই আমি 1 দিয়ে প্রথমে টেস্ট করলাম, দেখলাম যে না এটার সাথে মিলতেছে না, 41 জীবনেও হচ্ছে না। মানে এই আমি ফার্স্টটাকে 1 দিয়ে টেস্ট করছি মনে মনে, যে শুধু π/2 প্লাস 5π/17 অথবা π/2 মাইনাস 5π/17 হচ্ছে না, তখন আমি 3 দিয়ে ট্রাই করতেছি এবারে, কারণ 2 দিয়ে ট্রাই করা যাবে না, কারণ 2 দিয়ে করলে তো রূপান্তর হবে না, কটকে আমার টেনে রূপান্তর করতে হবে। তাহলে 3 দিয়ে যখন ট্রাই করবো এখানে, তাহলে দেখি কী আসে এবার। এখানে 34 আসে, তাহলে লসাগু 17 × 3 মানে কত? আমার এখানে হয়ে যাবে তখন 17 × 3 মানে 51, আর এখানে 2 আসবে, তাহলে 2 × 10 মানে তখন হ্যাঁ হবে। এবার দেখো এবার এই জিনিসটা কিন্তু 41π/34 হয়েছে কেমনে? তুমি 17 আর 2 এর লসাগু করো 34, তাহলে এখানে 17 থাকে, তাহলে 3 আর 17 গুণ হবে, তাহলে 51 পাই। এখানে 2 থাকে, 2 আর 10 5 গুণ 10, 51 থেকে 10 বাদ দাও 41 থাকে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা কিন্তু কোথায় কনভার্ট, মানে এইটা কিন্তু আসলে এটা রিপ্রেজেন্ট করতেছে। তারপরে মাইনাস কট, মাইনাস আবার তুমি এখানে কট দাও, আবার তুমি এখানে π/2 লেখো, আর এখানে অ্যাঙ্গেল বাকি আছে কোনটা? তাহলে এখানে অ্যাঙ্গেল বাকি আছে তাহলে 3π/17, কারণ 5π/17কে তুমি লিখে ফেলছো, তাহলে এখানে 3π/17কে লিখো, আর এখানে কিন্তু উপরে একটা স্কোয়ার আছে। তাহলে এবার দেখো এবার কি করতে হবে, আমার কিন্তু বানাইতে হবে 23π। তাহলে 2 আর 17 লসাগু কত? 34, তাহলে 34 আর 17 হবে উপরে, আর এখানে আছে 2 6, 17 সাথে 6 যোগ করলে কিন্তু 23π আসে। তাহলে এখানে কিন্তু একটা প্লাস বসাইতে হবে, এখানে বসাইতে হবে প্লাস। ঠিক আছে, বুঝা গেছে? দেখো ওই জিনিস কিন্তু কোথায় কনভার্ট হয়ে গেছে, এখানে কনভার্ট হয়ে গেছে। ওকে, তাহলে এখন দেখো এখন তো সোজা, এখন কি করবো? তাহলে এখানে আমার এখানে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, ব্র্যাকেটের ভিতরে প্লাস মাইনাস যাই আসুক, স্কোয়ার থাকার কারণে এটা প্লাসই হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার অফ কত? 3π/17। আচ্ছা আমি যদি ব্র্যাকেট ছাড়াই লিখি সমস্যা নেই। সেক স্কোয়ার অফ কত? 3π/17 হয়েছে। তারপরে এখানে কত হয়েছে বলো? এটা হয়ে যাবে সেক স্কোয়ার অফ, এখানে কোনো রূপান্তর হবে না, 5π/17, 5π/17। তারপরে প্লাস এখানে রূপান্তর হবে, এটা 10 হয়ে যাবে, বাট মাইনাস প্লাস নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ উপরে স্কোয়ার আছে। তাহলে এখানে হবে 10 স্কোয়ার অফ কত? 5π/17, 5π/17। তারপর এটা মাইনাস এখানে মাইনাস আছে, কট এটা কিন্তু 10 হয়ে যাবে, তাহলে এখানে হবে 10 স্কোয়ার অফ 3π/17, 10 স্কোয়ার অফ 3π/17। এই যে ব্র্যাকেটের ভিতরে প্লাস মাইনাস নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ উপরে স্কোয়ার আছে, বাট এখানে তো মাইনাস ছিল, এই মাইনাসটাকে এখানে দিছি, বাট ব্র্যাকেটের ভিতরে প্লাস মাইনাস নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ স্কোয়ার আছে উপরে। এবার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, আবার এখানে কিন্তু একটা আগে পরে লিখতে হবে। মানে আমি তোমাকে যদি বুঝাই বলি, এই যে এই টার্মটা এবং এই টার্মটা, এই দুটা মিলে কত আসে? এই দুটা মিলে আসবে 1। এখানে তুমি যদি এটা মাইনাস কমন নাও তাহলে থাকবে সেক স্কোয়ার 5π/15 মাইনাস 10 স্কোয়ার 5π/15, তাহলে এটাও কিন্তু 1 আসবে, তাহলে এখানে আসবে -1। মানে এইটা এবং এইটা, এই যে এইটা এবং এইটা মিলে আসছে কত? 1, বাট এখানে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস কমন নিলা, তাহলে তখন দেখবা সেক স্কোয়ার 5π/17 মাইনাস 10 স্কোয়ার 5π/17, সেটা আসবে 1। তাহলে 1 থেকে 1 চলে গেলে তাহলে এখানে থাকে কত? 0। তাহলে এটার আনসার, এটার মান কত? এটার মান হচ্ছে 0। বোঝা গেছে? এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে 0। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। কোন সূত্র ইউজ করছি আমরা এখানে? সেক স্কোয়ার অফ থিটা মাইনাস 10 স্কোয়ার অফ থিটা ইকুয়াল টু কত? 1। এই ফর্মুলা আমরা ইউজ করছি এখানে। ঠিক আছে? ওকে,
তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, নেক্সটে বলতেছে এটার মান নির্ণয় করো। ওকে, আমাদের কাছে আর 15 মিনিট সময় আছে, আমরা একটু করে দিয়ে আসো, এটা মান নির্ণয় করে ফেলে আসো। এটা খুব সোজা, দেখাই দিয়ে আসো, একদম সোজা অঙ্কগুলা দেখাই দিয়ে আসো। সলিউশন, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে সাইন স্কোয়ার অফ 10 ডিগ্রি যোগ, আগে এটাকে পুরোটা একটু ভেঙে ফেলবা, সাইন স্কোয়ার অফ 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার অফ 30 ডিগ্রি, 10 করে করে বাড়তেছে, বুঝছো? তাহলে এখানে কিন্তু আমরা এমসিকিউর জন্য শর্টকাট শিখে আসছি এটার, বাট এটাতে রিটার্নে তাই একটু ভেঙে ভেঙে করতে হবে। তারপরে সাইন স্কোয়ার অফ 50 ডিগ্রি হবে, তারপরে সাইন স্কোয়ার অফ 60 ডিগ্রি হবে, সাইন স্কোয়ার অফ 70 ডিগ্রি হবে, সাইন স্কোয়ার অফ 80 ডিগ্রি হবে। আচ্ছা, এখানে পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা হচ্ছে এখানে 8টা। তাহলে তুমি বুঝতে পারছো আনসার হবে 4, 8/2। তাহলে এখানে যেটা করবা, প্রথম 4টা টার্মকে কোনো চেঞ্জ করার দরকার নেই, পরবর্তী 4টা টার্মকে তুমি কজে কনভার্ট করো, তাহলে হয়ে যাবে। তাহলে প্রথম 4টা টার্ম যেমন আছে তেমনই থাকবে। তাহলে প্রথম 4টা টার্ম যেমন আছে তেমনই থাকবে, প্রথম 4টা টার্ম যেমন আছে তেমনই থাকবে, বুঝছো? এটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই। এটাকে ওই হ্যাঁ, প্রথম 4টা টার্ম যেমন আছে তেমনই থাকবে, এটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, ইকুয়াল টু এত, এটাকে চেঞ্জ করো জাস্ট। তাহলে এখানে কি লিখবা? সাইন স্কোয়ার 50 ডিগ্রি আছে না, এটাকে লিখতে পারো না যে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি উপর হচ্ছে স্কোয়ার। সাইন স্কোয়ার 60 ডিগ্রি আছে, এটাকে কি লিখতে পারো? সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি উপর হচ্ছে স্কোয়ার। সাইন স্কোয়ার 70 ডিগ্রি আছে, তাহলে এটাকে কি লিখতে পারো? সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি উপর হচ্ছে স্কোয়ার। আর সাইন স্কোয়ার অফ 80 ডিগ্রি আছে, তাহলে এটাকে লিখতে পারো সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে এটার উপরে বসবে স্কোয়ার। তাহলে দেখো এই জায়গায় কি আসবে? সাইন স্কোয়ার অফ 10 ডিগ্রি প্লাস, এটাকে লেখা লাগতেছে না তো, তাহলে প্রথম 4টা টার্ম যেমন আছে তেমন থাকবে। তারপরে দেখো এই টার্ম কী হবে? এখানে কিন্তু এটা হয়ে যাবে কত? cos 40 ডিগ্রি হয়ে যাবে, তাহলে cos 40 ডিগ্রি স্কোয়ার মানে cos স্কোয়ার 40 ডিগ্রি হয়ে যাবে। তারপরে প্লাস এখানে হয়ে যাবে কত? cos স্কোয়ার 30 ডিগ্রি হবে, পরেরটা হবে cos স্কোয়ার 20 ডিগ্রি, তারপরে পরেরটা হবে cos স্কোয়ার 10 ডিগ্রি। তারপর তুমি একটু পাশাপাশি লিখবা, অর্থাৎ সাইন স্কোয়ার 10 ডিগ্রির পাশে cos স্কোয়ার 10 ডিগ্রিকে লিখবা, প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রির পাশে cos স্কোয়ার 20 ডিগ্রিকে লিখবা, কেমন? তারপরে সবার শেষ আনসার কত পেয়ে যাবা? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, রেজাল্ট পেয়ে যাবা 4, বুঝছো? রেজাল্ট পেয়ে যাবে এখানে 4। আশা করি সবাই বুঝতে পারছি এটা আমরা, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে আশা করি আমরা সবাই এটা বুঝতে পারলাম। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। আসো আমরা এখানে নেক্সট অঙ্ক সেম, cos স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার cos স্কোয়ার 25 ডিগ্রি, এরকম করে 10 ডিগ্রি করে করে যাচ্ছে। জাস্ট একটু দেখাই দিয়ে আসো সলিউশন। cos স্কোয়ার অফ 15, আমি আনসার আগে থেকে জানি, এমসিকিউর জন্য শিখে আসছি, বাট আমাকে একটু করতে হবে এটা, কেমন? তারপরে cos স্কোয়ার অফ 35 ডিগ্রি, 10 ডিগ্রি করে করে আগাচ্ছে, তার এরপরেরটা হবে cos স্কোয়ার অফ 45 ডিগ্রি, তারপরেরটা হবে তাহলে cos স্কোয়ার অফ 55 ডিগ্রি, তারপরেরটা হবে এখানে cos স্কোয়ার অফ 65 ডিগ্রি, তারপরেরটা হবে cos স্কোয়ার অফ 75 ডিগ্রি। তাহলে এখানে টার্ম আছে টোটাল 60টা। তাহলে এখানে কিন্তু কি করার দরকার নেই, প্রথম 4টা টার্মকে কোনো চেঞ্জ করার দরকার নেই, প্রথম 4টা টার্ম যেমন আছে তেমনই থাকুক। তাহলে প্রথম 4টা টার্মকে চেঞ্জ করার দরকার নেই, প্রথম 4টা টার্ম চেঞ্জ করার দরকার নেই, তার যেমন আছে তেমনই থাকুক। ঠিক আছে, এটা যেমন আছে তেমনই থাকুক, বাট বাকিগুলো তুমি চেঞ্জ করো, এটা যেমন আছে তেমনই থাকুক, বাট বাকিগুলোকে তুমি এখানে এটাকে তাহলে কি লিখতে পারো? cos অফ 90 ডিগ্রি
মাইনাস 35 ডিগ্রি লিখতে পারো। এটাকে কত লিখতে পারো? কজ অফ 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি লিখতে পারো স্কোয়ার। তারপরে এটাকে তুমি কত লিখতে পারো? 75 ডিগ্রিটাকে যে কজ অফ 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লিখতে পারো। তাহলে খেয়াল করে দেখো, আমরা তাহলে আবার এই যে প্রথম চারটাকে তো কিছু করার দরকার নাই। তারপরে দেখো এখানে এই জিনিসটা তাহলে কত হয়ে যাবে? সাইন অফ 35 ডিগ্রি হয়ে যাবে, তার মানে এটা হবে সাইন স্কোয়ার অফ 35 ডিগ্রি। এটা হয়ে যাবে সাইন স্কোয়ার অফ 35 ডিগ্রি প্লাস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার অফ 25 ডিগ্রি প্লাস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার অফ 15 ডিগ্রি। ঠিক আছে? তাহলে দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা এটা মিলে 1 আসবে, এই জিনিসটা এবং তোমার এই জিনিসটা মিলে আরেকটা 1 আসবে, তাই না? তাহলে 2 হইল। তারপরে এই জিনিসটা এবং এই জিনিসটা এটা মিলে আরেকটা 1 আসবে। ঠিক আছে? দেখো এখানে হলুদ হলুদ, লাল লাল এবং গোলাপি গোলাপি মিলে 3টা 1 আসছে। তাহলে এখানে কত আসবে? 1 1 1। তাহলে এখানে আসবে 1 যোগ 1 আসবে। বাকি থাকছে কি? এখানে কজ স্কোয়ার অফ 45 ডিগ্রি বাকি আছে। তাহলে কি থাকবে? দেখো 3 আসবে এখানে, আর কজ স্কোয়ার 45 ডিগ্রি মান কত? কজ 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 তাহলে স্কোয়ার। তাহলে 3 প্লাস 1/2, তাহলে এখানে আসবে 7/2। তাহলে 7/2 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। বোঝা গেছে? 7/2 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। আসো আমরা এখানে, এটা হচ্ছে আমাদের কাছে আনসার। নেক্সট অঙ্ক বলতেছে যদি থিটা ইকুয়াল টু π/36 হয় তাহলে এটার মান নির্ণয় করো। একটু করে আগাই দিই, বাকিটা তুমি বাসায় করবা। সলিউশন, তুমি এখানে কি করো? থিটা ইকুয়াল টু কি সবাই যে ভুল কাজটা করে, এটা থিটা π/36 রেখে দেয়, তাই অনেকে একটু কনফিউশন হয়, মানে একটু ভুল হয়ে যায় অনেকের। পাইকে আমি লিখতে পারি কত? 180 ডিগ্রি লিখতে পারি। 180 ডিগ্রি ডিভাইডেড বাই 36, যেটা আসবে কত? 5 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বসে সাইন স্কোয়ার অফ 3 থিটা প্লাস এভাবে করে দিতে বসো না। আমি জাস্ট থিটার জায়গায় থিটার মানটা বসাই দিব, আর কিছু না। তাহলে কত হয়ে যাবে? থিটার জায়গায় যদি 5 ডিগ্রি বসাই দিই তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার অফ 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার অফ 4 থিটা মানে কত? তাহলে 20 ডিগ্রি হবে এরপরে এটা, তাই না? তারপরে কত হবে? সাইন স্কোয়ার অফ 5 থিটা মানে কত? 5 × 5 মানে 25 ডিগ্রি হবে। এভাবে করে যাবা। সাইন স্কোয়ার অফ 75 ডিগ্রি। ঠিক আছে? এভাবে আসবে, কারণ ওই যে সাইন 15 থিটা, 15 × 5 মানে 75 ডিগ্রি আসবে। তাহলে এইভাবে করে করে বাদ বাকিটা তুমি ক্যালকুলেশন করে ফেলবা। ঠিক আছে? এই প্রথম অর্ধেক টার্মকে কিছু করার দরকার নাই, বাকি অর্ধেক টার্মকে নিয়ে কাজ করবা। আর যদি পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে ওই মাঝখানেরটা সহ তাকে কিছু করার দরকার নেই। যেমন দেখো এখানে টোটাল টার্ম ছিল 7টা, তাহলে যদি তুমি 7 থেকে 1 বাদ দাও তাহলে থাকে 6, 6কে 2 দিয়ে ভাগ করো তাহলে থাকে 3। তাহলে প্রথম 3টাকে তো কিছু করিই নেই, মাঝখানেরটাকেও কিছু করি নেই। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, 7 ছিল না, 7 যোগ 1 করো 8, 8কে 2 দিয়ে ভাগ করো 4, তাহলে যত আসবে ততটা টার্ম কিছু করার দরকার নেই। তাহলে এখানেও তুমি পদ সংখ্যা হিসাব করবা। পদ সংখ্যা তো যদি ধরে n আসে, যদি বিজোড় আসে, জোর থাকলে তুমি বুঝবাই যে অর্ধেক কিছু করার দরকার নেই। আর যদি বিজোড় আসে তাহলে মানে জোর যদি থাকে, যদি সংখ্যাটা জোর হয় তাহলে n/2তম টার্ম পর্যন্ত কোনো চেঞ্জ করার দরকার নেই, পরের টার্মগুলোকে চেঞ্জ করবা। আর যদি বিজোড় আসে তাহলে n+1 ডিভাইডেড বাই 2 টার্ম পর্যন্ত কোনো টার্মকে চেঞ্জ করার দরকার নেই, বাকি টার্মগুলোকে তুমি চেঞ্জ করবা। কেমন? আমি এটার আনসারটা লিখে দিই। এটার আনসার হচ্ছে 13/2 আসবে। তো তোমরা মিলাই দেখবা, এটার আনসার আসা উচিত 13/2। আনসার আসবে 13/2। তাহলে বোঝাই যাচ্ছে পদ সংখ্যা এখানে বিজোড় আসবে। ঠিক আছে? একটু চেক করবা এটা। তারপর কট অফ π/20, কট অফ 3π/20, এটা চলো আমি করাই দিয়ে আসো একটু করে এখানে। তাহলে চলো সলিউশন করি আসো। এখানে আমরা এই অঙ্কগুলো কীরকম জানো? এই অঙ্কগুলোর সিস্টেম হচ্ছে তুমি যে কোনো 2টা বা 3টা কটকে টেনে কনভার্ট করবা, টেনে কনভার্ট করে কাটাকাটি করবা, এদেরও হচ্ছে কাজ। যেখানে গুণফল আকারে আছে, তাহলে এখানে কি আছে বলো তো একটু করে? কট অফ এখানে দেওয়া আছে π/20 দেওয়া আছে গুণ
এখানে দেওয়া কট অফ 3π/20 দেওয়া আছে, গুণন এখানে দেওয়া আছে কট অফ 5π/20, কট অফ 5π/20 গুণন এখানে দেওয়া আছে কট অফ 7π/20 গুণন এখানে দেওয়া আছে কট অফ 9π/20। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে টোটাল টার্ম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে প্রথম 3টাকে কিছু করার দরকার নাই, অর্থাৎ n+1/2তম পদ পর্যন্ত কিছু করার দরকার নাই যদি বিজোড় সংখ্যা হয় টোটাল টার্ম। এই দুইটাকে জাস্ট 10-এ কনভার্ট করো, তাহলেই হবে। দেখবা তখন এই দুইটার সাথে কাটাকাটি চলে গেছে। তাহলে আমরা কিন্তু এই দুইটাকে প্রথম 3টাকে আমরা কিছু করব না। তাহলে কট অফ π/20 আছে, 20 থাকুক। কট অফ 3π/20 আছে, এটাকে আমরা চেঞ্জ করব না, আমরা এটাকেও চেঞ্জ করব না। বাট এটাকে তো আমরা এভাবে লিখতে পারি না, 5 আর 20 কাটাকাটি গিয়ে π/4 থাকবে এখানে, এটুকু তো লিখতেই পারি আমরা। এবার এগুলোকে চেঞ্জ করি, আমি কট লিখলাম এখানে, আমার 10-এ নিতে হবে, তাহলে এটা π/2 আনলাম। আমার হয় এটা বানাইতে হবে, এটা বানাইতে হবে। তাহলে আমি এখানে দেখো, আমি যদি যে কোনো একটা আগে পরে বানালে তো সমস্যা নেই। চলো আমি প্রথমে অ্যাঙ্গেল বসাই π/20 বসাইছি। তাহলে দেখো এখানে কি আসবে তখন, এই যে আমি যদি এখানে যদি প্লাস বসাই তাহলে কি হবে, তাহলে কিন্তু 11π/20 চলে আসবে। বাট আমি যদি মাইনাস বসাই তাহলে কিন্তু 9π/20 আসবে। মানে আমি এই টার্মটাকে এই যেখানে করলাম, মানে আমার কাছে এটা যেটা আছে এই টার্মটাকে আমি এইভাবে প্রকাশ করে দিলাম। বুঝতে পারছো কিনা দেখো, আগে পরে করলে তো সমস্যা নেই কোনো। আচ্ছা, ইনটু এবার এটাকে কনভার্ট করার পালা। কট অফ এখানে আমি π/2 লিখলাম, আর এখানে আমার তাহলে বাকি আছে কোনটা, 3π/20 বাকি আছে আমার, তাহলে 3π/20 বাকি আছে। দেখো ফার্স্ট এটাকে π/20 মতো বানাইছি, পরের তাহলে বাকি আছে কি 3π/20, তাহলে 3π/20 লিখবো। তাহলে এখানে প্লাস লিখবো না মাইনাস লিখবো? প্লাস লিখলে তো 13π/20 হয়ে যাবে, আর মাইনাস লিখলে কী হবে, মাইনাস লিখলে 10 থেকে 3 চলে গেলে 7, হ্যাঁ এটা হয়ে গেছে। তাহলে দেখো এই যে এইটাকে আমি জাস্ট এইভাবে ভাঙাই ফেলছি। তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখো, এখানে 7π/20 থাকবে, ঠিক আছে। এবার দেখো তাহলে ক্যালকুলেশন, এবার তো একদম সোজা। তাহলে এখানে কট অফ এখানে আছে π/20, আর এখানে আছে কট অফ এখানে আছে 3π/20, আর কট অফ π/4 মানে কিন্তু 1 হয়ে থাকে অ্যাকচুয়ালি। এটা কিন্তু 10-এ কনভার্ট হয়ে যাবে, এগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই সবসময় পজিটিভ। π/20 থাকবে এটা, আর ইনটু এটা হয়ে যাবে কত, 10 হয়ে যাবে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টের 10 অফ 3π/20। তাহলে খেয়াল করে দেখো, আমরা সবাই জানি কট থিটা, মানে আমরা সবাই জানি সূত্র কি হয়ে থাকে, যে tan θ = 1/cot θ হয়ে থাকে। সূত্র হয়ে থাকে tan θ = কত, 1/cot θ হয়ে থাকে। তাহলে আমি লিখতে পারি না এখান থেকে যে বা tan θ গুণন cot θ = 1 হবে? এটা তো লেখাই যায়, এই ফর্মুলা। তাহলে এটা আমি এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে এইটা এবং এইটা এদের গুণফল হবে হচ্ছে 1, আর অন্যদিকে এই জিনিসটা এবং এই জিনিসটা তাদের গুণফল কত হবে, 1ই হবে। তাহলে 1 1 1, তাহলে সবগুলো এখানে 1, তাহলে গুণফল এখানে আসবে কত, রেজাল্ট 1 আসবে। 1 দেখো 1 গুণন 1 গুণন 1, রেজাল্ট করে চলে আসছে এখানে 1 চলে আসছে, শেষ। এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ক্লিয়ার? দেখো তো, এর থেকে সহজ অঙ্ক তার হইতে পারে না। এগুলো সহজ, জাস্ট বুদ্ধি খাটাবা হয়ে যাবে অঙ্ক। বুঝতে পারছো? চলো নেক্সটে যাই। নেক্সট একটা দিচ্ছে এখানে যে θ = যদি কত হয়ে থাকে, π/36 হয়ে থাকে, তাহলে এটার মানটা কত। দেখো এখানে কিন্তু রূপান্তরের খেলা, যেমন এখানে বর্গাকারে যোগফল আকারে ছিল বলে আমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করছি। এখানে আসলে ডিগ্রিতে কনভার্ট করতে হয় না, এগুলো রূপান্তরের খেলা জাস্ট। এখানে আমি কি করতে পারি জানো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন গুণফল আকারে থাকবে, দেখো যদি প্লাস আকারে থাকে তখন তুমি আসলে তোমার ইচ্ছা, মানে তুমি ডিগ্রিতে নাও, ডিগ্রিতে না নাও, কোনো সময় ডিগ্রিতে নিলে অঙ্কটা সহজ, কোনো সময় ডিগ্রিতে না নিলে অঙ্কটা মানে সহজ। তো এটা তোমাকে প্র্যাকটিস করার মাধ্যমে বুঝতে হবে কখন তুমি ডিগ্রিতে নিবা, কখন তুমি ডিগ্রিতে নিবা না। যেমন এই যে অঙ্কটা, এটা ডিগ্রিতে না নিয়েও করা যাবে, বাট একটু ঝামেলা হইতে পারে, মনে হইতে পারে তোমার। বাট এই অঙ্কটা যদি তুমি ডিগ্রিতে নিয়ে যাও তখন একটু কমপ্লেক্স মনে হইতে পারে,
এটাকে ডিগ্রিতে নিব না আমরা, ঠিক আছে? তুমি অটোমেটিক বুঝে যাবা প্র্যাকটিসের মাধ্যমে। যেমন আমি সলিউশন এখানে কী করতে পারি দেখো, আমাকে কি দেখাইতে বলছে, আমাকে দেখাইতে বলছে এগুলোর গুণফলটা -1 হবে, ঠিক আছে? আমাকে দেখাইতে বলছে আমার গুণফলটা কত হবে, -1 হবে। 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি এই অঙ্কটা করে আজকে শেষ করে দিব, কেমন? আচ্ছা দেখো তাহলে আমরা কী করবো জানো, এখানে থিটা ইকুয়াল টু কী দেওয়া আছে, এখানে π/36 দেওয়া আছে, আমি ডান পাশে π/2 রাখবো। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না যে থিটা ইকুয়াল টু π/2 গুণন 18 ডিগ্রি, 18, এটাকে এভাবে লিখতে পারি, দেখো এটাকে এভাবে লিখতে পারি না যে π/36কে লিখতে পারি 2 গুণন 18 লিখতে পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি তখন এখানে কত বলতো যে 18 থিটা, এটা ইকুয়াল টু কত হবে আচ্ছা এখানে একটা মানে টাইপিং মিস্টেক আসছে কি না, টাইপিং মিস্টেক একটু আমি চেক করে দেখি টাইপিং মিস্টেক হয়েছে কিনা। হ্যাঁ টাইপিং মিস্টেক হয়েছে, এখানে এটা 20 হবে, এটা 36 না, এটা 20 হবে, এটা 20 হবে, কারণ এটা অনেক ফেমাস অঙ্ক। আমি এই জন্যই বলতেছিলাম যেটা 36 তো হওয়ার কথা না, আমার তো চেনা লাগতেছে না। এটা হবে কত, 20 হবে, 20, ঠিক আছে? এটা হবে 20, তাহলে এটা হবে 20কে লিখতে পারি π/10। ওকে, তাহলে এখানে কত হবে, এটা হবে 20, তাহলে 20কে 2 × 10 লিখতে পারি। তাহলে tan থিটা মানে কত থাকবে এখানে, tan থিটা মানে থাকবে π/2, tan থিটা মানে হচ্ছে π/2, ঠিক আছে? এটা আমরা পাইলাম একটা সম্পর্ক, tan থিটা মানে π/2 পাইলাম এই ক্ষেত্রে। তার মানে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেখো তো এখানে, কারণ আমাকে এটা প্রমাণ করতে হবে, এটা ভ্যালুটা -1 আসবে, এখানে আসবে cot থিটা গুণন, এখানে আছে cot of 3 থিটা গুণন, এখানে আছে cot of 5 থিটা গুণন, এভাবে করে দেখো একটা জিনিস 2 2 করে ডিফারেন্স। তাহলে পরেরটা হবে cot of 7 থিটা, পরেরটা হবে cot of 9 থিটা, পরেরটা হবে cot of 11 থিটা, এর পরেরটা হবে cot of 13 থিটা, এর পরেরটা হবে cot of 15 থিটা, cot of 15 থিটা, এর পরেরটা হবে cot of 17 থিটা, আর এর পরেরটা হবে কিন্তু তোমার কাছে এখানে cot of 19 থিটা। বুঝা গেছে? ওকে, তাহলে তুমি যদি π/20 মান বসায় করো তাও কোনো সমস্যা নেই। এটাকে আমি এভাবে লিখতে পারি কেন দেখো তো, আমি যেটা করবো এখানে, আমার এখানে আমরা এই যে 9 থিটা পর্যন্ত কোনো চেঞ্জ করব না, 11 থিটাকে আমি কি লিখবো, tan থিটা প্লাস থিটা, পরে tan থিটার জায়গায় π/2 বসাই দিব, পরে তো এটা রূপান্তর অটোমেটিক হয়ে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে এই যে দেখো এই যে আমরা এতটুকু পর্যন্ত কোনো চেঞ্জ করব না, কতটুকু, বাড়াও কাজ করতেছে না কেন, আরেকবার দেখি, একটা সেকেন্ড, স্ক্রিনশট আসছে। আমরা 9 থিটা পর্যন্ত কোনো চেঞ্জ করব না, ঠিক আছে? হ্যাঁ ওকে ডান, আমরা 9 থিটা পর্যন্ত কোনো চেঞ্জ করি নাই। আমরা 11 থিটাকে আমরা কি লিখতে পারি, আমরা 11 থিটাকে লিখতে পারি cot of tan থিটা প্লাস থিটা। আমরা 13 থিটাকে কি লিখতে পারি, cot of tan থিটা প্লাস 3 থিটা। আমরা সেমভাবে cot of 15 থিটাকে কি লিখতে পারি, cot of tan থিটা প্লাস 5 থিটা। আমরা 17 থিটাকে লিখতে পারি cot of tan থিটা প্লাস 7 থিটা। আমরা সেমভাবে লিখতে পারি cot of 19 থিটাকে কি লিখতে পারি, cot of tan থিটা প্লাস 9 থিটা, ঠিক আছে? ওকে, এবার দেখো, এবার ইকুয়াল টু, খেয়াল করে দেখো আমি এইটাকে কোনো চেঞ্জ করতেছি না, আমি এটাকে কোনো চেঞ্জ করতেছি না, বাট তুমি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমরা tan থিটা মানে কত জানি, tan থিটা মানে কিন্তু π/2। এই যে খেয়াল করো tan থিটা যেটা আছে এটা মানে কত, π/2, মনে মনে চিন্তা করে দেখো। তাহলে cot of π/2 প্লাস থিটা, সেটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কট কিন্তু নেগেটিভ হয়, তাহলে এটা কিন্তু -tan থিটা হবে। রেজাল্টটা কত আসবে এখানে, এখানে আসবে রেজাল্ট -tan থিটা, তাই না ভাই?
তাহলে এখানে রেজাল্ট কত আসবে দেখো, এখানে আসবে তোমার এই যে এইটা টার্মটা রেজাল্ট, এটা আসবে -tan থিটা। এরপরটা দেখো, এই যে tan থিটা, এটাকে আমরা কত বলতে পারি? এটাকে আমরা বলতে পারি π/2 বলতে পারি। তো π/2 + 3 থিটা, তাহলে π/2 + π/2 এর সাথে 3 থিটা যোগ করতেছে, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কত নেগেটিভ হয়, তাহলে এটা কিন্তু কত হবে? এটা কিন্তু হবে -tan3 থিটা। সেমভাবে আমরা এটাকে লিখতে পারি -tan5 থিটা, এটাকে লিখতে পারি -tan7 থিটা, এটাকে লিখতে পারি -tan9 থিটা। কেন বলো তো? কারণ এই যে এটা মানে কিন্তু π/2 কেমন? তাহলে এখানে আমরা লিখতে পারি কত? tan5 থিটা ইন্টু -tan7 থিটা ইন্টু -tan9 থিটা। ঠিক আছে? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই? তাহলে খেয়াল করে দেখো, এই যে আমার cot থিটা আর -tan থিটা গুণ হয়ে -1 আসবে, cot 3 থিটা tan 3 থিটা গুণ হয়ে -1 আসবে, cot 5 থিটা tan 5 থিটা গুণ হয়ে -1 আসবে, cot 7 থিটা tan 7 থিটা গুণ হয়ে -1 আসবে, cot 9 থিটার tan 9 থিটা গুণ হয়ে কিন্তু -1 আসবে। আমি যদি নেক্সট পৃষ্ঠায় জিনিসটাকে যদি লিখে দিই এখানে, তাহলে যে জিনিসটা অ্যাকচুয়ালি আসবে সেটা কোনটা এখানে দেখো, তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে cot থিটা, এর সাথে তাহলে গুণ হবে কোনটা? এর সাথে তাহলে গুণ হবে কিন্তু -tan থিটা। একটু করে জাস্ট তোমাকে লিখে দিই, ইন্টু এরপরে কি হবে? এখানে আসবে cot 3 থিটা আসবে, এর সাথে কিন্তু গুণ হবে কোনটা? -tan3 থিটা। এভাবে চলতে থাকবে, এভাবে গুণফলটা চলতে থাকবে। কত পর্যন্ত যাবে? cot of 9 থিটা, কারণ দেখো এখানে 9 থিটা পর্যন্ত আছে, 9 থিটা পর্যন্ত গেছে, আর হচ্ছে এখানে -tan9 থিটা আছে, এখানে আছে কত? -tan9 থিটা আছে। একটা জিনিস দেখো, এই যে 1 2 3 4 5, এখানে 5 জন আছে, 5 জোড়া আছে যাদের গুণফলগুলো -1 করে করে। তাহলে এখানে -1 কয়টা আসবে? 5টা আসবে। একটা -1, দুইটা -1, তিনটা -1, চারটা -1, পাঁচটা -1। এখানে -1 কয়টা আসছে? 5টা আসছে। এখানে -1 আসছে 5টা, কারণ এখানে 5টা যুগল আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি কিন্তু রেজাল্ট কত? -1 থাকবে। তাহলে এটাই কিন্তু দেখো রাইট হ্যান্ড সাইড, এটাই কিন্তু তোমার কাছে এখানে দেখো -1 দেখাইতে বলছে, তাহলে এটা কিন্তু শর্ট। বুঝতে পারছো? এটা কিন্তু শর্ট। আশা করি অঙ্কটা আমাদের সবার কাছে ক্লিয়ার। তাহলে এই যে জাস্ট আমরা, কারণ এখানে দেখো cot থিটা, cot 3 থিটা, 5 থিটা, 7 9 থিটা, এরকম 5টা যুগল ছিল যাদের গুণফলগুলো 1 করে করে, বাট আগেরটা মাইনাস আছে, আগেরটা মাইনাস আছে, তাই -1 করে হয়েছে। তো এর মাধ্যমে আমাদের আজকে লেকচারটা শেষ হয়েছে। আমরা অনেকটাই তোমার হচ্ছে দ্বার প্রান্তে। আমি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিই, জাস্ট লাস্ট এখানে দেখো একটা অঙ্ক দিচ্ছে, এটা তোমাদের বাড়ি কাজ থাকবে। এখানে কি দেওয়া আছে? a=π/12 দেওয়া আছে না? তুমি কি করবা তাহলে বলো তো? এখানে তুমি যেটা করবা, এখানে দেখো এই যে আমরা তাহলে শুধু π/2 রাখবো, তাহলে একে আমি লিখতে পারি কত? π/2 × 6 লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি 6a = π/2 লিখতে পারি। তারপরে তুমি তাহলে এখানে ভাঙায় করবা অঙ্কটা। এই যে কী করবা বলো তো? তুমি এখানে তাহলে এই যে এতটুকু পর্যন্ত কোনো চেঞ্জ করার দরকার নেই। 7a কে লিখবা 6a + a, এটাকে লিখবা 6a + 5a। ঠিক আছে? এভাবে লিখবা। ওকে? তারপরে তুমি তাহলে অঙ্কটা সলভ করে ফেলবে, দেখবে এখানে 1 আসতেছে। এটা তাহলে তোমার কাছে এখানে বাড়ি কাজ থাকবে। আর আমরা এরপর এটা থেকে নেক্সট অঙ্ক যেটা এখান থেকে নেক্সট ক্লাসে করবো, যেমন আমরা এই অঙ্কটা থেকে নেক্সট ক্লাসে করবো। ঠিক আছে? আমাদের একদম 7-এ আমরা শেষের দিকে, আর 4-5টা ম্যাথ বাকি আছে, শেষ করে দিব নেক্সট ক্লাস আমরা। তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।